আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের মাঝখানে চলে আসলাম আজকে। আমি জানি যে আপনাদের নেক্সট পরীক্ষা আছে, তাদের সময় বিসিএস এর পরীক্ষা আছে। ইভেন আপনারা এটাও জানেন যে আজকে কিন্তু এনএসএ এর পরীক্ষা আছে। অনেকে হয়তো আপনারা পরীক্ষা দিতে গিয়েছেন এবং এটাও সত্য যে হয়তো অনেকে পরবর্তীতে এসে ক্লাসটা করে নিয়ে করে যাবেন। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হলো, আমার অনেকদিন পর পরই দেখা হয়। তো আজকে আমরা পদ প্রকরণ নিয়ে আলোচনা করব। পদের যা যা গুরুত্বপূর্ণ যা যা পরীক্ষায় আসতে পারে আমরা মোটামুটি সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো পদের যে কি ব্যাপারটা আছে না আছে সেটা আমি শুরু করছি। তবে আপনারা তার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা খাতা বের করে ফ্রেশ একটা পেজের মধ্যে আসেন। ফ্রেশ একটা পেজের মধ্যে এসে শিরোনাম সুন্দর করে লিখেন পদ প্রকরণ। আজকে আমরা পদ প্রকরণ নিয়ে আলোচনা করবো, তবে এর মধ্যে বেসিক কিছু জিনিস নিয়ে আমাদের জানতে হবে এবং আলোচনা থাকতে হবে। সেই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে সবাইকে? ওকে। তো সবাই খাতা বের করেন, খাতা বের করেন, যে যেখানে না বুঝবেন আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ওকে। আর আর এই তো আমাকে হয়তো স্যারের প্রথম ক্লাস, হ্যাঁ আমার প্রথম ক্লাস আপনাদের সাথে। হ্যাঁ, তো ইনশাল্লাহ এই তো দেখা হয়ে গেল, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি খুব রিল্যাক্স আছি, সুন্দর রুম, সুন্দর ওয়েদার, এখানে পরিবেশ ভালো। তবে আপনারা অনেকে হয়তো এনএসএ পরীক্ষা দিচ্ছেন, যাই হোক এটা কোনো ফ্যাক্ট না। ব্যাপারটা হচ্ছে আমরা ইনশাল্লাহ এই তো ক্লাস চালিয়ে যাব যতটুকু সম্ভব। যে যেখানে না বুঝবেন, যেহেতু অনলাইন ক্লাস, যে যেখানে না বুঝবেন প্লিজ একটু কমেন্ট করে দিবেন যে আপনি এখানে এটা বুঝেননি। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন। যদি কোনো কমেন্ট আমি পাই বা বুঝতে পারি যে আপনি এখানে বুঝেননি, আমি সেটা আপনাকে ডিসকাস বা আলোচনা করার যথাসাধ্য চেষ্টা করব। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদেরকে। ঠিক আছে সবাই? ওকে। আসেন আমরা পড়া শুরু করছি। তো পড়া শুরু করার আগে যে জিনিসটা আসলে আপনাদের সাথে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে পথ প্রকরণের একটা ব্যাপার নিয়ে। সবাই দেখেন। আর ডিজিটাল বোর্ড আই নট ইউজ টু, ডিজিটাল বোর্ড অত ইউজ না, তারপর ট্রাই করবো। যদি কোনো কিছু হারায় যায়, আশা করি হারাবে না। আর সাউন্ড নিশ্চয় শুনতে পাচ্ছেন। একজন বললো আপনার পরিচয়টা একটু বলবেন। আমার পরিচয়, আমার নাম হচ্ছে আবু বকর। হ্যাঁ, আমি কনফারেন্সে ক্লাস নেই, এই এতটুকু আমার পরিচয়। এরপর আসেন যেটা করব, হ্যাঁ যেটা আলোচনা করব আপনাদের সাথে, আশা করি সময়টা ভালো কাটবে। ওকে। স্যার প্রথম ক্লাস পেলাম, হ্যাঁ প্রথম ক্লাসই তো। এখন কি করব বলেন, সময়ের কারণে আসতে পারিনি। দেখছিলাম এখন থেকে হয়তো আজকে দেখা হচ্ছে, কালকে পরশু আবার দেখা হবে, দুই তিনটা ক্লাস আছে। সাউন্ড কম, যাই সাউন্ড কম প্রবলেম নাই, কিন্তু আমার কথা নিশ্চয়ই আপনারা শুনতে পেরেছেন। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক মিস করেছি স্যার। ভালো লাগলো আপনাকে দেখে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা পড়া শুরু করি। দেখেন আমি কি লিখলাম, দেখেন আমি লিখলাম বাংলাদেশ। একটা জিনিস খেয়াল রাখবেন, আলাদাভাবে এই বাংলাদেশ কিন্তু একটা শব্দ। সবাই একটু ভালো করে বোঝেন এটা, হ্যাঁ। তারপর দেখেন লিখলাম আমাদের। আপনারা জানেন এই আমাদের কিন্তু আলাদাভাবে একটা শব্দ। ওকে। তারপর লিখলাম দেখেন জন্মভূমি। আমরা পদ প্রকরণ পড়ছি, জন্মভূমির কিন্তু আলাদাভাবে একটা শব্দ। তো এই কথাটা মনে রাখবেন, এই আলাদা শব্দগুলো যখন একত্রিত হবে, আমি আবার বলি, যখন একত্রিত হয়ে একটা বাক্য তৈরি করবে, মনে রাখবেন তখন এই বাক্যের মধ্যে এই শব্দগুলোকে বলা হবে পদ। আমি কি কথা বোঝাতে পারছি আপনাদেরকে? আমি আবার বলছি, এই আলাদা শব্দগুলো একত্রিত হয়ে যখন একটা বাক্য তৈরি করবে, তখন এই বাক্যের মধ্যে এই শব্দগুলোকে বলা হবে কিন্তু পদ। একটা কথা আমি আপনাকে বলে দিই, এখানে যে মৌসুমী মৌ একজন আছেন আপু, তো এই আপুর একটা উদাহরণ দিই আপনাকে। আমি আবার বলছি, সব একটু বুঝেন। শব্দগুলোকে একত্রিত করে যখন বাক্যে নিয়ে যাব, তখন এই বাক্যের মধ্যে এই শব্দগুলোকে বলা হবে পদ। কথা বুঝতে পারছেন? ভেরি সিম্পল। তাহলে শব্দ আর পদের মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই, শুধু জাস্ট একটাই ব্যাপার, একটাই ম্যাটার এখানে। সেটা হচ্ছে শব্দগুলো যখন বাক্যে যাবে তখন এটা পদ হয়ে যাবে। শেষের সহজ কথা। যেমন একজন এখানে বলেছে মৌসুমী মৌ আপু, ধরেন মৌসুমী মৌ আপুর বিয়ে হলো, বিয়ের পর সে শ্বশুর বাড়ি গেল। এখন দেখেন নিজের বাড়িতে কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় সেই বাড়ির একটা মেয়ে। এখন যখন সে শ্বশুর বাড়িতে গেল, একই ব্যক্তি কিন্তু তখন তার পরিচয় হবে কিন্তু সে একজন বউ। তাহলে ব্যক্তি কিন্তু চেঞ্জ হয় নাই, শুধু স্থানের কারণে, তার অবস্থানের কারণে তার পরিচয়টা পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বলতে পারি মৌসুমী আপু যিনি আছেন উনি কিন্তু ঠিকই আছেন, তাই। তো এই জিনিসটাতে তেমন কোনো প্রবলেম নাই বা কোনো সমস্যা নেই। ম্যাটার যেটা সেটা হচ্ছে যে এই যেটা আমি অ্যাকচুয়ালি মিন করছি আপনাকে, যে আলাদাভাবে এগুলো শব্দ যখন বাক্যে যাবে তখন কিন্তু এগুলো পদ হয়ে যাবে, শব্দগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। ক্লিয়ার? তাহলে একটা কথা মনে রাখবেন, শব্দ আর পদ শুধু অবস্থানের কারণে নামের পরিবর্তন হয়, কিন্তু দিন শেষে জিনিসটা কিন্তু একই রকম জিনিস। তাই এই শব্দগুলো
পদ, আবার পদগুলো কি শব্দ, শব্দগুলো পদ কখন হয়, বাক্যে গেলে হয়, রাইট? তাহলে এই পদের সাথে শব্দেরও সম্পর্ক আছে, বাক্যেরও সম্পর্ক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই? তাহলে যেটা মনে রাখবেন, এই পদ একই সাথে বলে দেবি শব্দ তত্ত্ব এবং বাক্য তত্ত্ব, লেখেন সবাই খাতায়, বাক্য তত্ত্ব, ওকে, উভয় তত্ত্বে আলোচিত হয়, লিখেন উভয় তত্ত্বেই আলোচিত হয়। লাইনটা লিখেন যে এই পদ একই সাথে বাক্য তত্ত্ব এবং শব্দ তত্ত্ব উভয় তত্ত্বে আলোচিত হয়। আমি নিশ্চয়ই বুঝাতে পারছি আপনাকে, রাইট? এটা হচ্ছে আমার ফার্স্ট কথা, ফার্স্ট রিকোয়ারমেন্ট, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে নতুন ব্যাকরণ একটা ব্যাপার, আর আজকে নতুন ব্যাকরণে অনেকগুলো আলোচনা করব। মনে রাখবেন পদ হওয়ার আরো অনেকগুলো সিস্টেম, অনেকগুলো সুন্দর সিস্টেম আছে। সবাই একটু দ্রুত করবেন প্লিজ। আচ্ছা, পদ হওয়ার সেই সিস্টেমটা আমি একটু জাস্ট বলি, দেখেন। আচ্ছা, এটা লিখি একটু, যেহেতু ব্যাকরণ লেখা আছে, মনে রাখবেন ডিজিটাল বোর্ড লিখো না। ডিজিটাল বোর্ডে লেখার একটা সমস্যা আছে। মনে রাখবেন কোন শব্দের সাথে যদি আমরা বিভক্তি যুক্ত করি, তাহলে এটা কি হবে বলুন তো, পদ হয়ে যাবে। যেমন দেখেন, দিন একটা শব্দ, তার সাথে এই একটা বিভক্তি যুক্ত করে কি হলো বলেন তো, দিনে। দিনে কিন্তু একটা পদ। তাহলে আমরা এই জায়গায় এই কথা বলতে পারি, বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। এই লাইনটা লিখবেন এবং এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আমি বলছি, এই লাইনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ, ওকে, খেয়াল রাখবেন কথাটা। আচ্ছা, আসেন পরের স্টেপে। আমি কিন্তু লেখার তেমন একটা সুযোগ আপনাকে দেব না, আমরা চাইলে ভিডিওটা পরবর্তীতে প্লে করতে পারবেন, যদি আপনাদের এখন হাতে না থাকে, যেহেতু সময় খুবই কম। হ্যাঁ, যে সময়ের মধ্যে আছে এই সময় আমার ক্লাস শেষ করতে হবে। তো আপনারা যে কাজটা করবেন, খুব দ্রুত একটু করার চেষ্টা করবেন, ঠিক আছে? দ্রুত মানে হচ্ছে লেখাটা দ্রুত চেষ্টা করবেন। যদি লিখতে সামহাও প্রবলেম হয়, পরের স্টেপে বা পরের ভিডিওটা প্লে করে আবার আপনি লেখাটা একটু ক্লিয়ারলি দেখে নেবেন। এখন আসেন, যে জিনিসটা নিয়ে আমি নেক্সট আপনার সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে এখানে একটা ফ্যাক্ট আছে, নতুন কিছু জিনিস তৈরি হয়েছে। সেটার মধ্যে ফার্স্ট একটা জিনিস একটু আপনাকে আমি পড়াইনি, সেটা হচ্ছে লগ্ন, ওকে। সেটা হচ্ছে লগ্ন। লেখালে তো লিখতে পারি না, বোর্ড রে বোর্ড। লগ্ন শব্দটা আপনারা অনেকে হয়তো বা ফার্স্ট আজকে শুনলেন, কিন্তু লগ্ন খুবই গুরুত্বপূর্ণ। যেমন আজকে পরীক্ষা হচ্ছে না, নতুন ব্যাকরণ থেকে দেখবেন আজকেও পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকবে। লগ্ন দেখেন, আমরা এই শব্দটা কিন্তু একটু জানি, হয়তো চিন্তা করি না। কেমন চিন্তা করি দেখেন, লগ্ন মানে হচ্ছে একত্রিত হয়ে থাকা। আমি আবার বলছি, লগ্ন মানে হচ্ছে একত্রিত হয়ে থাকা। আপনি পড়েছেন না, সে তার সংলগ্ন হয়ে আছে। সংলগ্ন মানে কি বলেন তো, কারোর সাথে থাকা বা একত্রিত থাকা, সংলগ্ন। তার লগ্ন মানে কি, একত্রিত হয়ে থাকা। লগ্ন হচ্ছে ব্যাকরণ ভাষায়, লগ্ন হচ্ছে একটা শব্দাংশ। আমি আবার বলি, লগ্ন একটা কি বলেন তো, শব্দাংশ। শব্দাংশ মানে শব্দের অংশ, ক্লিয়ার? আচ্ছা, কোন শব্দের অংশ বা কিভাবে এটাকে জাস্টিফাই বা এটাকে চিহ্নিত করা হয়, ব্যাপারটা আমি আপনাকে জাস্ট বলে দিই, খেয়াল রাখবেন, ওকে। একটা শব্দের সাথে লগ্নের ব্যাপারটা বলে দিই, একটা শব্দের সাথে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যখন এক্সট্রা যুক্ত হবে বা একটা শব্দাংশ যখন যুক্ত হবে, তখন এটাকে বলা হবে লগ্ন। লগ্ন চার ধরনের আছে। আর লগ্ন অ্যাকচুয়ালি কি, শব্দাংশ। শব্দাংশ মানে কি, মূল শব্দের একটা এক্সট্রা বা অতিরিক্ত অংশ, ক্লিয়ার? আসলে এই যে আমি লিখেছিলাম, দেখেন, আমি লিখেছিলাম দিন যোগ এ সমান কি বলেন তো, দিন। তাহলে দিন কিন্তু একটা শব্দ, তার সাথে এ একটা কি বলেন তো, এক্স এসে যুক্ত হয়েছে, এটা কি বলেন তো, বিভক্তি। তাহলে ভাইরা বোন, আপনাদের এটা মনে রাখতে হবে। আমি আবার বলছি, আপনাদের এটা মনে রাখতে হবে যে লগ্ন হচ্ছে একটা শব্দের অংশ, অর্থাৎ মূল শব্দের সাথে যুক্ত হবে। তাহলে বিভক্তি মূল শব্দের সাথে যুক্ত হয়, তাই বিভক্তি কিন্তু একটা লগ্ন। এর এরপর দেখেন, আমি লিখলাম আম যোগ টি। আমি আবার বলছি, এই লগ্ন নতুন ব্যাকরণ 2021 সালে যে নতুন ব্যাকরণ হয়েছে, এই নতুন ব্যাকরণের মধ্যে কিন্তু এই লগ্ন নামটা দেয়া আছে। এখন দেখেন, শিখে নেন ব্যাপারটা। আমি লিখলাম আম যোগ টি। আম একটা কিন্তু মূল শব্দ, এর সাথে টি যুক্ত হয়েছে। এই টি হচ্ছে একটা নির্দেশক। ওই যে আপনারা পড়ছেন না, পদাশ্রিত নির্দেশক, এই নির্দেশক। তাহলে সমান কি হলো বলেন তো, আম কি।
সমান কি হলো বলেন তো, আমটি। তাহলে আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে, তাহলে এই নির্দিষ্ট কিন্তু একটা কি বলেন তো, লগ্ন। ওকে, এরপর দেখেন আমি লিখলাম ছাত্র, তার সাথে রা যুক্ত করলাম, তাহলে কি হলো বলেন তো, ছাত্র না। একটু জাস্ট দেখেন, ছাত্র কিন্তু একটা শব্দ, তার সাথে রা যুক্ত করলাম, রা কিন্তু একটা বচন। আছে না যে বহু বচন করতে যেটা ব্যবহৃত হয়, তাহলে মূল শব্দের সাথে এই রা যখন যুক্ত হলো, এই রা হলো যেটা, সেটা হচ্ছে বচন। এই বচনও কিন্তু একটা লগ্ন। তাহলে আমরা এখানে 3 ক্যাটাগরির লগ্ন পাইলাম। আমি আবার বলছি, সবাই একটু মনোযোগ দেন ব্যাপারটা। আমরা এখানে 3 ক্যাটাগরির লগ্ন পাইলাম। বিভক্তিও লগ্ন, নির্দেশক লগ্ন, বচন কিন্তু লগ্ন। আরেকটা লগ্ন আছে, সেটা হচ্ছে বলক। এই বলক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। বলক, যদিও নামটা ফার্স্ট শুনলেন অনেকেই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। আমি আপনাকে জাস্ট একটু ক্লিয়ার করে দিচ্ছি। বলক শব্দের একটু ভাবেন তো, এই বলক শব্দের শুধু ক অংশটা বাদ দিলাম, আপনার পুরোটা চলে গেছে। বলক শব্দের ক বাদ দিলে কি হয় বলেন তো, বল। এই বল মানে কি বলেন তো, জোরালো ভাব প্রকাশ করা বা জোর দেয়া। ওকে, তাহলে আসলে আমরা বলক শিখি। জোর দেয়া বা জোরালো ভাব এর মানেটা কি? জোর দেয়া বা জোরালো ভাব এর মানেটা হচ্ছে, আমি আপনাকে একটু ক্লিয়ার করছি, সবাই একটু দেখেন। যেমন দেখেন, আমি বললাম আমি সেরা। কি বলছি বলেন তো, আমি সেরা। এখন আমি যে বললাম যে আমি সেরা, এখন দেখেন আরেকটা লাইন লিখলাম, আমি সেরা। একটু তাকান তো, জোর প্রয়োগ কোনটাতে আসে? আমি, রাইট? আমি সেরা, আমি সেরা। তাহলে এখানে ই একটা জোর প্রয়োগ হয়। ওকে, জোর প্রয়োগ মানে গুরুত্বটা বাড়িয়ে দেয়া। তাহলে মনে রাখবেন, এই ই যেটা আছে এটাই হবে কি বলতো, বলো। আমি এভাবে বললাম, দেখেন, তুমি যাও। ঠিক এই কথাটা আমি আবার এভাবে বললাম, তুমিও যাও না লিখে লিখি তুমি যাবে। ওকে, এই কথা আমি লিখলাম, তুমিও যাবে। জোর প্রয়োগ কোনটাতে হয় বলেন তো, তুমিও, তুমিও যাবে। তাহলে এখানে উ যেটা আছে এটাই হবে কি বলেন তো, বলো। ক্লিয়ার? আমি আবার বলছি, সবাই খেয়াল রাখেন, একটু জোরালো ভাবের ব্যাপার থাকে। ওকে, যেমন আমি সেরা, আপনি যখন বলেন আমি সেরা, এখন ই যেটা আছে এটা জোরালো ভাব প্রকাশ করে, তাই এটা বলো। ওকে, তাহলে মনে রাখবেন, কোন শব্দের সাথে, আমি আবার বলছি, কোন শব্দের সাথে এইভাবে ই এবং এইভাবে উ যুক্ত হলে, এই ই এবং উ এই দুটাই হবে বলো। আই থিংক ইটস ক্লিয়ার। ওকে, তাহলে আমরা লগ্ন পাইলাম 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। এক, বিভক্তি। 2, মুছে ফেলছি এখানে, 2 যেটা ছিল সেটা ছিল নির্দেশক, রাইট? ওকে, 2 ছিল নির্দেশক। 3 যেটা ছিল সেটা হচ্ছে কি বলতো, বচন। আর 4 যেটা ছিল সেটা হচ্ছে কি বলতো, বলক। 4 প্রকার নয়, 4 ধরনের আছে, এটা খেয়াল রাখবেন আপনারা। ঠিক আছে? ওকে, আসেন পরের স্টেপে আমরা দেখি। এখন যে কাজটা আমরা করব, আমি আপনাকে বুঝাই দিচ্ছি যে আসলে পদের প্রকারভেদ, পদের প্রকারভেদ নিয়ে অনেক একটা কনফিউশনে থাকেন। কারণ কারণ আমি আপনাদের কনফিউশনের কারণ আমি আপনাকে জাস্ট বলি। আগে আমাদের যে কনফিউশন ছিল, আগে আমাদের যে প্যাটার্ন বা ম্যাটার ছিল, সেটা কি জানেন? আগের ব্যাকরণের পদ ছিল মোট 5 প্রকার। বর্তমান ব্যাকরণের পদ করা হয়েছে 8 প্রকার। আমি 8 প্রকারই আপনাকে পড়াবো। তবে এখানে একটা জিনিস আপনাকে আমি ক্লিয়ার করে রাখি, সেই জিনিসটা হচ্ছে, এই যে 8 প্রকার, এই 8 প্রকার কিন্তু 5 প্রকারকে ভেঙেই 8 প্রকার করা হয়েছে, নতুন করে কিছু আনা হয়নি। ক্লিয়ার? যেমন আপনারা চিনেন, মেসি একসময় বার্সেলোনা খেলতো, এখন কিন্তু সে পিএসসি তে খেলে, পিএনজি তে খেলে। তাহলে ব্যক্তি কিন্তু চেঞ্জ হয়নি, রাইট? শুধু দলটা পরিবর্তন হয়েছে। আগে যে 5 প্রকার ছিল, ওই 5 প্রকারটারই এখন টাইনা টুইনা বানায় 8 প্রকার করছে। ক্লিয়ার? তবে যদি আপনি মনে করেন যে কে 8 প্রকার হলো, দেখেন ইংলিশে পার্ট অফ স্পিচ কিন্তু 8 প্রকার। ক্লিয়ার? ঠিক ওইটার হুবহু বাংলা বর্তমান ব্যাকরণে করা হয়েছে 8 প্রকার। এটাই আমরা এখন শিখবো। সবাই একটু খেয়াল করে দেখেন, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে। আসেন আমরা পদ নিয়ে আলোচনা করব। পদ আগে ছিল যে কত প্রকার বলেন? আগে ছিল 4 প্রকার, সরি 5 প্রকার। এটা হচ্ছে পূর্বের ব্যাকরণ। ওকে, আগে ছিল কত প্রকার? 5 প্রকার। আচ্ছা, সেগুলো কি কি ছিল দেখেন। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম,
ক্রিয়া, তারপর ছিল কিন্তু অব্যয়। সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি আবার বলে দিই, আগের ব্যাকরণে ছিল, পূর্বের ব্যাকরণে ছিল বিশেষণ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এরপর কি বলতো অব্যয়, রাইট? বর্তমান ব্যাকরণে সেম জিনিসটাই তারা বানাইছে 8 প্রকার। আসলে আমি সেই 8 প্রকারটা লিখি। তো বর্তমান ব্যাকরণ যেটা আছে সেটা আমি একটু বোঝাচ্ছি আপনাকে। দেখেন, বর্তমান ব্যাকরণে করা হয়েছে 8 প্রকার। আগের ব্যাকরণ ছিল 5 প্রকার, 8 প্রকার। দেখেন সবই ঠিক আছে, কোথায় কোথায় চেঞ্জ গুলো হয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি। ফার্স্ট যেটা ছিল সেটা ছিল বিশেষ্য, দেন ছিল বিশেষণ, দেন ছিল সর্বনাম, দেন ছিল ক্রিয়া। তাকান, এতটুকু কিন্তু ঠিকই আছে। দেখেন সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এতটুকু কিন্তু ঠিকই আছে। এই চারটা ঠিকই আছে, চেঞ্জ কিন্তু হয় নাই। এবার দেখেন ক্রিয়া যেটা আছে এটাকে ইংলিশে ভার্ব বলা হয়, কিন্তু এটাকে যখন চেঞ্জ করে আপনি বলবেন অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব যেটা আছে সেটা কিন্তু পার্টস অফ স্পিচে কিন্তু আছে। তো যেহেতু আছে, তো আপনাকে এখানে এটা মনে রাখতে হবে, এই অ্যাডভার্ব যেটা আছে এটারই বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো নতুন আরেকটা যুক্ত হলো কি, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এবার আরো 3টা জিনিস নতুন যুক্ত হয়েছে, সেই জিনিসগুলো একটা আমি জাস্ট লিখে একটু দেখেন। যোজক, এরপর দেখেন নতুন করে যেটা যুক্ত হয়েছে আবেগ, এরপর নতুন করে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে অনুসর্গ। এবার একটু দেখেন, এই ক্রিয়া বিশেষণ আপনাদের কাছে যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বইয়ে দেখবেন এই বিশেষণ ছিল 2 প্রকার, একটা নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ। এই ভাব বিশেষণের একটা প্রকারভেদ ছিল ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণ আসছে এই জায়গা থেকে। ক্লিয়ার? খেয়াল রাখবেন। আর এই অব্যয় যেটা আছে না, এই অব্যয়কে ভেঙে 3টা জিনিস করা হয়েছে। দেখেন সবাই, এই অব্যয়পদকে ভেঙে 3টা জিনিস করা হয়েছে। একটা হয়েছে যোজক, আমি আবার বলছি সবাই একটু খেয়াল করেন। দেখেন সবাই, একটা হয়েছে যোজক, ঠিক আছে, যোজক, একটা আবেগ, আর একটা হচ্ছে অনুসর্গ। এই অব্যয়কে ভেঙে, তাহলে একটা কথা খেয়াল করেন তো, আমি একটু আগে আপনাদের বললাম যে আমাদের আছে 5 প্রকার, এই 5 প্রকারই ঘুরে ফিরে বানাইছে এবার 8 প্রকার। কথা বুঝেন নাই? ধরেন এই 5 জনের দলে যা যা ছিল এটা এখন 8 জনের দল বানানো হয়েছে, সবই ঠিক আছে। আবার খেয়াল করেন, এখানে আপনারা 3টা জিনিস নতুন করে পাইলেন, একটা ক্রিয়া বিশেষণ, যোজক, একটা আবেগ। ক্রিয়া বিশেষণ নতুন করে পান নাই, ক্রিয়া বিশেষণ কিন্তু বিশেষণের ভিতরে দেয়া আছে, গেল ক্রিয়া বিশেষণ। যোজক আর আবেগ নতুন করে পেয়েছেন। অনুসর্গ কিন্তু আগে আপনারা পড়েছেন, রাইট? অনুসর্গ কিন্তু এই অব্যয় প্রকারভেদের ভিতরেও আছে। নতুন দুটো নাম পেলাম, একটা যোজক, একটা আবেগ। আসেন সেই যোজক আর আবেগটা আমরা সবার আগে পড়ব। এখন আমরা এই যোজক আর আবেগের যে ব্যাপারটা আমরা করব, তার আগে আসেন অব্যয় পদের আগের যে কি প্রকারভেদ ছিল সেটা আমরা একটু দেখি। তাহলে যেটা আমরা করবো সেটা হচ্ছে লিখবো অব্যয় পদ। অব্যয় পদ আগে ছিল 4 প্রকার। আমি আবার বলছি, সবাই খেয়াল করেন, অব্যয় পদ আগে ছিল 4 প্রকার। ক্লিয়ার? আচ্ছা, সেই 4 প্রকার কি কি আসেন আমরা দেখি। ফার্স্ট ছিল রে খোদা, সমুচ্চয় অব্যয়, তারপর ছিল অনন্বয়ী অব্যয়, তারপর ছিল পদান্বয়ী অব্যয়, তারপর ছিল ধর্মাত্মক বা অনুকার অব্যয়। আচ্ছা, এবার খেয়াল করেন বর্তমান ব্যাকরণে, সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, না বুঝলে কিন্তু কমেন্ট করবেন, রাইট? বর্তমান ব্যাকরণে এই অনন্বয়ী অব্যয় যেটা আছে এটা নতুন ব্যাকরণের নাম হয়েছে আবেগ। ক্লিয়ার? আপনাদের যারা তাদের সময় বিশেষ দিবেন, ধরেই রাখতে পারেন নতুন ব্যাকরণ থেকে অনেক কিছু থাকতে পারে। ক্লিয়ার? না হয়তো পড়া তো একই, একটু দেখে না মিলে পড়াই দিচ্ছি যেন আপনার দুটাতে কনফিউশন ক্রিয়েট না হয়। আচ্ছা, আবেগ, এই পদান্বয়ী অব্যয় যেটা আছে এটার বর্তমান ব্যাকরণের নাম হচ্ছে অনুসর্গ। এটা আগেও ছিল অনুসর্গ, বর্তমানে অনুসর্গ আছে। আমরা দেখি সমুচ্চয় অব্যয় হচ্ছে 3 প্রকার। কি কি দেখেন তো?
সংযোজক, তারপর দেখেন বিয়োজক, এরপর হচ্ছে সংকোচক। ভাইরা আপনারা মনে রাখবেন এই সমুচ্চয় অব্যয়ের বর্তমান যে নাম, সেই নামটাই হচ্ছে কি বলুন তো, যোজক। কিভাবে যোজক দেখেন, এই যে লেখা আছে এখানে যোজক, বিয়োজক, সং বাদ দিলে যোজক হয়, বিয়োগ বাদ দিলে যোজক হয়। ক্লিয়ার? দেখছেন নাম কিন্তু এখানে লেখা আছে। তাহলে সমুচ্চয় অব্যয়ের বর্তমান নাম হচ্ছে কি বলুন তো, যোজক। ক্লিয়ার? এবার আসে সংযোজক কোনগুলো ছিল বলেন তো? সংযোজক ছিল এবং, ও, আর, এগুলো, রাইট? অর্থাৎ যেগুলো কি করে যুক্ত করে। বর্তমান ব্যাকরণে এই যোজক থেকে যেটা হয়েছে, এটার বর্তমান ব্যাকরণে এই সংযোজকের নাম হচ্ছে সাধারণ যোজক। আমি কি কথা বুঝতে পারছি? সবাই খেয়াল করেন, এই এবং, ও, আর আগের ব্যাকরণ ছিল সংযোজক। সংযোজক মানে দুটা পদ বা শব্দকে কি করলো, যুক্ত করলো এবং, ও, আর দিয়ে, যেমন রহিম এবং করিম। বর্তমান ব্যাকরণে এই এবং, ও, আর যে যোজকটা আছে, এই যোজকটা যোজকের একটা প্রকারভেদ সাধারণ যোজকে চলে গেছে, নামটা জাস্ট চেঞ্জ হয়েছে। ওকে, আচ্ছা। সেকেন্ড যেটা দেখেন, বিয়োজক যেটা আছে, বিয়োজক, বিয়োজক কোনগুলো হয় বলুন তো? হ্যাঁ, বা, অথবা, নতুবা, কিংবা। ক্লিয়ার? আগের ব্যাকরণে, আচ্ছা আমি অংশটা মুছে ফেলছি। বা, অথবা, নতুবা, কিংবা। দেখেন আগের ব্যাকরণে এগুলো ছিল, দেখেন এটা তো বা না, আগের ব্যাকরণে এগুলো ছিল বিয়োজক অব্যয়। বর্তমান ব্যাকরণে এগুলো যোজক থেকে যে নাম হয়েছে সে নাম হচ্ছে বিকল্প যোজক। এই যে বা, অথবা, আপনি বলেন চা বা কফি খাও, তো চা বা কফি খাও আগের ব্যাকরণ ছিল বা, ছিল বিয়োজক অব্যয়। বর্তমান ব্যাকরণে এই বা হচ্ছে বিকল্প যোজক। ক্লিয়ার? আছে। সংকোচক যেটা আছে, সংকোচক এটা হচ্ছে কি জানেন, কিন্তু, অথচ, বরং, রাইট? আগের ব্যাকরণে এটার নাম ছিল সংকোচক অব্যয়, বর্তমান ব্যাকরণে এই এটার নাম হয়েছে বিরোধ যোজক। আই থিংক আপনাদের পড়াটা ক্লিয়ার, রাইট? এখানে এখানে আর কোন জিনিস নিয়ে সমস্যা হওয়ার কথা না। ওকে, আমি আবারও বলছি, এখানে অন্য কোনো জিনিস নিয়ে সমস্যা হওয়ার কথা না, দেখে আমি মিলিয়ে দিয়েছি। তাহলে যোজক কিন্তু আমাদের পড়া শেষ। ৮ প্রকার মধ্যে যেটা ছিল সেটা কিন্তু পড়া শেষ। আবার বলছি, যোজক হচ্ছে যুক্ত করে, তো সমুচ্চয় অব্যয়গুলো যুক্ত করে অথবা বিকল্প স্থান করে। সমুচ্চয় অব্যয় ছিল আগে ৩ প্রকার, সংযোজক ছিল এবং, ও, আর। বর্তমান ব্যাকরণে এই সংযোজককে বলা হবে সাধারণ যোজক। বিয়োজক ছিল বা, অথবা, কিংবা, নতুবা, এগুলা, রাইট? বর্তমান ব্যাকরণে এই বিয়োজক অব্যয়ের নাম হয়েছে বিকল্প যোজক, রাইট? আগে ছিল সংকোচক অব্যয় ছিল কিন্তু, অথচ, বরং, রাইট? বর্তমান ব্যাকরণে এগুলোকে বলা হবে বিরোধ যোজক। ক্লিয়ার? ওকে, তাহলে বন্ধুরা, আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, সাউন্ড কম হচ্ছে না, চিৎকার করতে পারবো না। হ্যাঁ, চিৎকার করতে খুব কষ্ট হয়ে যায়। যা সাউন্ড শোনার কথা, যে মিক তো আমার সামনেই আছে, আমি কিন্তু ভালো সাউন্ড করছি, আর রুমে কিন্তু কেউ নাই, এখানে একদম সাইলেন্ট। আচ্ছা, আসেন। তো আপনাদের আমি যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, এই যে সাউন্ডের কি সরি, এই যে ব্যাপারটা যেটা আমি আপনাদের সাথে ফার্স্ট এতক্ষণ আলোচনা করলাম, আশা করি এই জিনিসটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন যে জিনিসটা নিয়ে আপনার সাথে আমার পরবর্তী ডিসকাশন থাকবে, সেটা হচ্ছে আমরা আবেগটা নিয়ে একটু কথা বলবো। আবেগ, রাইট? আবেগ, আবারও বলছি, আবেগ পদ প্রকরণের ৮ প্রকারের মধ্যে কিন্তু একটা অংশ। ওকে, আবেগটা নিয়ে আসলে একটু কথা বলি। আবেগটা আমি একটু জাস্ট আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবো যেন সবাই বুঝতে পারেন। খাতায় শিরোনাম লিখেন আবেগ। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আবেগ পড়বো। আবেগ জিনিসটা আসলে কি, আসেন। আগের ব্যাকরণে আবেগ কি ছিল, বর্তমান ব্যাকরণে আবেগ কি আছে, সেটা একটু জাস্ট এক্সপ্লেইন করছি। আমি লিখলাম আবেগ। পুরনো ব্যাকরণে এই আবেগের নাম যেটা ছিল, আমি আবার বলছি, নাম যেটা ছিল সেটা ছিল অনন্যই অব্যয়।
অনন্যই অব্যয় ছিল। তো ফার্স্টে আসেন অনন্যই অব্যয় মানেটা কি? অনন্যইকে ভাঙলে যেটা হয়, ভাঙলে হয় অযোগ অন্যই। খেয়াল করেন বর্তমান ব্যাকরণে আগের নাম ছিল অনন্যই, এটাকে ভাঙলে হয় অযোগ অন্যই। এই অ মানে হচ্ছে না, এই অন্যয় মানে হচ্ছে সম্পর্ক। তাহলে অনন্যই মানে হচ্ছে, দেখেন অনন্যই মানে হচ্ছে বাক্যের পদের সাথে সম্পর্ক থাকবে, কি হলো এটা, যাই হোক বাক্যের পদের সাথে সম্পর্ক থাকবে না। বাক্যের পদের সাথে সম্পর্ক নেই, অর্থাৎ অর্থের উপর কোনো প্রভাব নেই, ওইটা বাদ দিলেও অর্থের কোনো পরিবর্তন হয় না, এই জাতীয় যে অব্যয়গুলো আছে এগুলোকে বলা হয় অনন্যই অব্যয়। সেম এই অনন্যই অব্যয়ের বর্তমান যে সংজ্ঞা বা নাম, এটা আপনি আবেগে ব্যবহার করবেন। আবেগ হচ্ছে ওই সেম কথাই, বাক্যের পদের সাথে সম্পর্ক থাকবে না। ক্লিয়ার? আমি এইভাবে বললাম, আমি আপনাকে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কি আমার সাথে যাবা? আপনি আমাকে বললেন হ্যাঁ আমি, সবাই দেখেন, আমি অবশ্যই যাব। আপনি কি বললেন? হ্যাঁ আমি অবশ্যই যাব। এখন আমি দেখেন এই হ্যাঁ এবং দেখেন এই হ্যাঁ এবং খোদা, আপনি যখন উত্তরটা কি দিলেন দেখেন, হ্যাঁ আমি অবশ্যই যাব। এখন দেখেন তো আমি কি করলাম জানেন? আপনি বললেন, আমি বললাম তো আপনাকে, এই আপনি কি আমার সাথে যাবেন? আপনি বলেন হ্যাঁ আমি অবশ্যই যাব। তাহলে এখন আমি হ্যাঁটা বাদ দিলাম, ওকে, এবং দেখেন অবশ্যইটা বাদ দিলাম। অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন কিন্তু হয়নি। ক্লিয়ার? তার মানে দেখেন যে অবয়বগুলো বাক্যে থাকলেও যা, না থাকলেও তা, থাকলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাবে। যেমন আপনারা এই যারা আমাকে এখন দেখতে পাচ্ছেন, ওকে, আশা করি কথাগুলো বুঝতে পারলেন, রাইট? সেম জিনিসটাই কি বলেন তো, বর্তমান নাম হচ্ছে আবেগ। এখন আবেগের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, প্রকারভেদ আছে। আসেন আমরা অনন্যই অবৈধ অলরেডি পড়া শেষ, অলরেডি আপনারা এগুলো পড়েছেন, সেম জিনিসটা আমরা আবেগে একটু নিয়ে যাই। আসেন আবেগে গেলে আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার হবে। তো আবেগের মধ্যে ফার্স্ট আমরা যে আবেগটা শিখবো, এখন আসলে 8টা 5টা কোনটা দেবো স্যার? বর্তমানটা দেবো? হ্যাঁ বর্তমানটা দিবেন, তবে আপনার পরীক্ষায় পদ কত প্রকার এটা আসবে না। সবাই খালি একটা প্রশ্ন করে, স্যার বর্তমান আসলে কয়টা দেবো? এই ধরনের প্রশ্ন করবেই না আপনাদের। আর আপনি তারপর আমি জানি আপনি আবার প্রশ্ন করবেন, স্যার যদি করে, যদি করলে 8টাই দিবেন। কারণ ব্যাকরণ যেহেতু চেঞ্জ হয়েছে, নতুন ব্যাকরণই থাকবে। আর ব্যাকরণ চেঞ্জ আমি আপনারা কেউ করতে পারবো না। ব্যাকরণ চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলা একাডেমি থেকে। আবার বলছি বাংলা একাডেমির যারা মহাপরিচালক বা যারা যারা আছেন ওরাই একমাত্র চেঞ্জ করার ক্ষমতা রাখে, আমি আপনি কোনো ক্ষমতা রাখি না। সো চিন্তার কিছু নেই। আবেগের মধ্যে অনেকগুলো, আবেগের মধ্যে আমি একটা একটা আবেগ বলি। ফার্স্ট দেখেন সে হচ্ছে সিদ্ধান্ত আবেগ। আমি কিন্তু সবগুলো পড়াবো না আপনাকে, কয়েকটা জাস্ট পড়িয়ে দেবো। ফার্স্ট যেটা আছে সেটা দেখেন সিদ্ধান্ত আবেগ। সিদ্ধান্ত আবেগ, দেখেন তো সিদ্ধান্ত আমরা কিভাবে জানি বলেন তো? হ্যাঁ অথবা না দিয়ে। একটু আগে আমি লিখলাম না, তুমি কি আমার সাথে যাবা? আপনি উত্তর কিন্তু বলতে পারেন হ্যাঁ আমি যাব, না আমি যাব। ক্লিয়ার? তাহলে যে রাইট, একজন বলছে আমি আপনার সাথে যাব, আচ্ছা যাই হোক। তো হ্যাঁ বা এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ। সিদ্ধান্ত মানাটা আমি লিখছি ভুল, দেখছেন? এই স্মার্টফোন ইউজ করে তো সমস্যা। আচ্ছা, তো হ্যাঁ বা না, রাইট, এটা সিদ্ধান্ত আবেগ। আমি আবার বলে দিই, আবেগ পেলেই ভাববেন যে আমি আবার বলছি আবেগ পেলেই ভাববেন যে এখান থেকে এখানে যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে এই আবেগ পেলেই ভাববেন যে এটা বাদ দিলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটবে না।
এরপর দেখেন আমি এগুলো আপনারা পারবেন, আমি আবেগটা জাস্ট বুঝাই দিলাম, বাকি জিনিসটা কিন্তু আপনারা পারবেন। তারপর দেখেন এখানে প্রশংসা আবেগ যেটা আছে, প্রশংসা আবেগ। প্রশংসা আবেগ কোনগুলো বলেন তো? আমরা প্রশংসা করার জন্য যে আবেগগুলো ব্যবহার করি, রাইট? আমরা এভাবে বলতে পারি, সাবাস, তুমি অনেক ভালো করেছো। আমরা কি বলি বলুন তো? সাবাস বলি। ক্লিয়ার? এটা হচ্ছে কি আপনার প্রশংসা আবেগ। বিরক্তি আবেগ আসেন, বিরক্তি আবেগ যেগুলো আছে, বিরক্তি প্রকাশ করার জন্য আমরা যেগুলো বলি, রাইট? আমরা মাঝে মধ্যে বলি না, সি সি তুমি কি করেছো, রাইট? এই সি সি হচ্ছে বিরক্ত আবেগ। এরপরে আতঙ্ক আবেগ, আতঙ্ক প্রকাশ করে যে আবেগটা দিয়ে, আতঙ্ক আবেগ। আমরা বলি না, বাপরে বাপ, এই বাপরে বাপ, হ্যাঁ কি ভয়ঙ্কর মেয়ে একটা, বা কি ভয়ঙ্কর প্রাণী ছিল। এই বাপরে বাপ হচ্ছে আতঙ্ক, আতঙ্কিত হয়ে আমরা যেটা বলি। ক্লিয়ার? আচ্ছা ফাইন। এর পাশে বিস্ময় আবেগ, বিস্ময় আবেগ। আপনি বিস্ময় হয়ে গেলেন কোন একটা জিনিস দেখে, রাইট? আপনি বলেন, আহ কি চমৎকার দৃশ্য। এই যেটা বলেন এটা হচ্ছে বিস্ময় আবেগ। করুণা আবেগ, করুণা আবেগ হচ্ছে আপনি করুণা প্রকাশ করেন, হায় হায়, হ্যাঁ হায় হায় লোকটির এখন কি হবে। এই হায় হায় যেটা, সেটা হচ্ছে করুণা আবেগ। সম্বোধন আবেগ হচ্ছে কাউকে ডাকার জন্য আপনি যে ব্যবহার করলেন, বলেন হে মাঝি এখানে আসো। ক্লিয়ার? তো হে মাঝি যেগুলো আছে, এই যে হে মাঝি, এগুলো কিন্তু আবেগ হয়ে যায়। ক্লিয়ার? আপনি বললেন ওগো তোরা আজ যাসনি ঘরের বাইরে, ওগো যেটা ডাকার জন্য ব্যবহার করা হয়, সম্বোধন মানে ডাকা। আচ্ছা আসেন, তাহলে আবেগ আমাদের কমপ্লিট হলো, রাইট? একদম যে নতুন ব্যাকরণ প্রণয়ন হয়েছে, এটা সংক্ষিপ্ত যে মনে হয় না এখান থেকে বিসিএস এ কমন পড়বে। ভাই কমন টমনের ব্যাপারটা বড় কথা না, আপনি যা পড়ছেন তাই থাক না, সমস্যা নাই তো। আপনি যেটা করবেন, এই যে আজকে ক্লাসের ফার্স্টে একটা জিনিস পড়িয়েছি, লগ্ন, লগ্নটা পড়বেন। নতুন কিছু যুক্ত করা হয়েছে, যুক্তগুলো পড়বেন। ক্লিয়ার? যেমন লগ্ন, পদানু, এরপর আমরা আজকে বললাম বলক, রাইট? এরকম অনেকগুলো তথ্য নতুন করে যুক্ত করা হয়েছে। আপনি নতুনটা পড়ে ফেলেন, আগে যেটা পড়ছে সেটাই রাখেন, সমস্যা হবে না আশা করি। তবে স্টেপ বাই স্টেপ আগের ব্যাকরণটাকে অ্যাভয়েড করা হবে। আসেন, বাকিগুলো আপনারা পড়বেন, আর এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। ওকে, আবেগ গেল, আবেগের পরে আসেন আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষ্য পদ। আমাদের একটা পড়া শেষ, শিরোনাম লিখেন বিশেষ্য পদ। আচ্ছা, বিশেষ্য বলতে কিন্তু আমরা কি বুঝি বলেন তো? নাম বুঝি। কোনো কিছুর নাম কি আমরা কি বলি বলেন তো? বিশেষ্য পদ বলি। এখন আসেন, বিশেষ্য পদ মনে রাখবেন, আমাদের ব্যাকরণে যতগুলো অধ্যায়ের নাম আছে, অধ্যায়ের নাম বলতে আমরা কি বুঝি বলেন তো? কারক, সমাস, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয়, বচন, যত অধ্যায়ের নাম আছে, মনে রাখবেন প্রত্যেকটা অধ্যায়ের নাম, আমি আবার বলছি, প্রত্যেকটা অধ্যায়ের নাম এক একটা বিশেষ্য পদ। ওকে, এটা খেয়াল রাখবেন। অধ্যায়ের নাম বললেই সেটা কি হবে বলেন তো? বিশেষ্য পদ হবে। ক্লিয়ার? সবার জন্য কথাটা মনে থাকবে। আচ্ছা, তো যেটা আমি আপনাকে বলছিলাম স্পেসিফিক্যালি, দেখেন, আচ্ছা নাম, আচ্ছা এই স্যার আমাদের ব্যাকরণের যত অধ্যায়ের নাম আছে সব কিন্তু বিশেষ্য পদ। আচ্ছা, বিশেষ্য পদের আরেকটা ফ্যাক্ট আপনাকে আমি জানিয়ে রাখি, আমাদের ব্যাকরণের যে নামগুলো, কারক, সমাস, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয়, সব কিন্তু বিশেষ্য পদ হবে। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলে দিই, দেখেন একটা নাম যত বড় হোক যত ছোট হোক, যেমন কয়েকটা নাম এখানে আমি পড়ি, সব যেমন কি দেখেন, আব্দুল হানিফ, আব্দুল একটা নাম, হানিফ একটা নাম, নাম কিন্তু দুইটা কিন্তু বিশেষ্যপদ কিন্তু একটা, রাইট? যেমন দেখেন আমার আছে জল, জানেন যেটা হুমায়ুন আহমেদের একটা চলচ্চিত্র বা একটা উপন্যাসের নাম। আমার কিন্তু সর্বনাম, আছে কিন্তু ক্রিয়াপদ, জল কিন্তু বিশেষ্যপদ। কিন্তু আমার আছে জল যখন একত্র করা হবে তখন পুরাটাকে কিন্তু বলা হবে কি বলেন তো? পুরোটাকে কিন্তু যখন একত্র করা হবে, আমি আবার বলছি, পুরোটা কিন্তু একটা বিশেষ্যপদ, যেহেতু একটা উপন্যাসের নাম, তাহলে এখানে বিশেষ্যপদ কিন্তু একটা। তার মানে যেটা আপনারা খেয়াল রাখবেন, একটা নাম যত বড় হোক যত ছোট হোক, বিশেষ্যপদ একটা হবে। এবার আসেন বিশেষ্যপদের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করি। বিশেষ্যপদ 6 প্রকার, তার মধ্যে 6 প্রকার বলে, তার মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে নাম বিশেষ্য, যেটাকে ইংলিশে বলে প্রপার নাউন।
আচ্ছা, নাম বিশেষণের মধ্যে যেটা আপনি অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে কি জানেন, সৃষ্ট নাম। এটা নতুন ব্যাকরণ একটা শব্দ, সৃষ্ট নামের ব্যাপারটা আমি আপনাকে বলি। সৃষ্ট নাম আসলে মানেটা কি মনে রাখবেন, আমরা মানুষ, মানব জাতি যত নাম আমরা সৃষ্টি করেছি, ক্লিয়ার? যেমন আমরা চলচ্চিত্রের নাম সৃষ্টি করি, আমরা উপন্যাসের নাম সৃষ্টি করি, আমরা ব্যক্তির নাম সৃষ্টি করি। আপনার একটা সন্তান হলো, এই নামটা কি সন্তান হওয়ার সাথে সাথে কি আল্লাহ দিয়ে দিছে? না, এগুলো আমাদের সৃষ্ট নাম, ক্লিয়ার? বা কেউ এই নামগুলো কি জানেন পূর্ব নাম না, অনেকে আবার দেখেন কোন একটা সময় গিয়ে নামটা কিন্তু চেঞ্জও করে ফেলে, রাইট? তাহলে আপনাকে যেটা মনে রাখতে হবে স্পেসিফিক্যালি, ক্লিয়ার, সেটা হচ্ছে এই যে জিনিসটা আমি আপনাকে ক্লিয়ারলি বললাম, ওকে? আমি আবার বলছি আপনাকে, আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। খেয়াল না রাখলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? তো এই জিনিসটা একটু জাস্ট খেয়াল রাখবেন, রাখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি বলে দিই, কোনো ব্যক্তির নাম, কোনো গ্রন্থের নাম, কোনো স্থানের নাম, এগুলো আমাদের মানব সৃষ্ট নাম। জন্মগতভাবে কিন্তু কোনো নাম তৈরি হয় নাই। এরকম মানব সৃষ্ট যত নাম পাবে সবগুলো নাম বিশেষ্য হবে, এটা মনে রাখবেন। এখানে আরেকটা জিনিস আপনাকে স্পেসিফিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাম বিশেষ্য তো সৃষ্ট নাম, আর আরেকটা হচ্ছে কাল নাম। এই কাল মানে হচ্ছে সময়। আমি আবার বলছি, কাল মানে হচ্ছে সময়, সময়ের নাম। যেমন সকাল, বিকাল, দুপুর, এগুলো সময়ের নাম। ওকে? আচ্ছা, কাল নাম বলতে আমরা যেটা বুঝি, দেখেন মাসের নাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ়, শ্রাবণ, অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো বিভিন্ন সময়ের নাম। সময়ের যে নামগুলো আছে সে নামগুলো হবে কি বলতো, সৃষ্ট নাম। সরি, সময়ের যে নামগুলো আছে সে নামগুলো হবে নাম বিশেষ্য, রাইট? এই যে দুইটা জিনিস, কাল নাম আর সৃষ্ট নাম, এটা নতুন ব্যাকরণ বেশ সুন্দর করে দেয়া আছে। সৃষ্ট নামটা একবার বুঝলে আমি পারি, আমরা মানব জাতি যে নামটা নিজেরা দিয়েছি এটাই সৃষ্ট নাম, ক্লিয়ার? খেয়াল রাখেন, গেল এটা। এরপর আসেন আমরা যেটা শিখবো, যেটা শিখবো সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। ওকে, সবাই দেখেন, জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, জাতিবাচক বিশেষ্য যেটা আছে তাকান, দেখেন এই নামের ফার্স্টেই লেখা আছে জাতি, তাহলে মনে রাখবেন কোন নামের সাথে যদি জাতি থাকে, আবার বলছি আমি, কোন একটা জাতির নাম, বা আমরা এটা বলতে পারি পৃথিবীতে যত জাতির নাম আছে সব জাতিবাচক বিশ্ব। জাতিবাচক বিশ্বকে ইংলিশে কিন্তু বলা হয়, কমন নাউন। আচ্ছা, তো যত জাতির নাম আছে, আমরা কি কি জাতির নাম বলতে পারি বলেন তো? চাকমা, মারমা, এগুলো কিন্তু জাতির নাম। চাকমা, মারমা, খাসিয়া বা খুশিয়া, ইভেন আমাদের বাঙালি যেটা আছে এটাও কিন্তু একটা জাতির নাম। ওকে, আমরা বাঙালি বলতে পারি, হ্যাঁ, আমরা চাকমা, মারমা, বাঙালি বলতে পারি, বাংলাদেশি আমরা বলি, পর্তুগিজ বলি, ইংরেজ বলি, রাইট? এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য, ইংরেজ। ওকে, ইহুদি আমরা বলতে পারি, দেখেন, হ্যাঁ, ইহুদি কিন্তু একটা জাতি, মুসলিম কিন্তু একটা জাতি, ক্লিয়ার? খ্রিস্টান কিন্তু একটা জাতি। জাতি তো অনেক ভাবে ক্যাটাগরাইজ করা যায়, ক্লিয়ার? তাহলে যতভাবে ক্যাটাগরাইজ করা যায়, যত নাম, যেহেতু এটার নামই বলা হয়েছে জাতিবাচক বিশ্ব, আপনি সবার আগে জাস্ট এটা মনে রাখবেন, জাতি বললেই এটা জাতিবাচক বিশ্ব হবে, এই জায়গায় ফার্স্ট কথা, ক্লিয়ার? আমি আবার বলছি, জাতি বললেই কি হবে বলতো, জাতিবাচক বিশেষ্য হবে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? ক্লিয়ার কনসেপ্টটা? এটা খেয়াল রাখবেন, ওকে? ওকে, আসেন জাতিবাচক বিশেষ্য। এছাড়া আরো কিছু জাতিবাচক বিশেষ্য আছে, সেগুলো আমরা একটু আলোচনা করি। যেমন দেখেন, নদী একটা জাতিবাচক বিশ্ব, সাগর একটা জাতিবাচক বিশ্ব, পর্বত একটা জাতিবাচক বিশ্ব, রাইট? এছাড়া দেখেন পাখি একটা জাতিবাচক বিশ্ব, মানুষ এটাও কিন্তু একটা জাতিবাচক বিশ্ব। এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখেন। নদী, সাগর, পর্বত, পাখি, মানুষ, এগুলো কিন্তু জাতিবাচক বিশেষ্য। তাহলে জাতিবাচক বিশ্ব আমাদের কমপ্লিট।
এরপর আসেন যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি, সমষ্টিবাচক বিষয়ে আপনি যেটা অবশ্যই মনে রাখবেন যে আর যাই হোক শব্দটা, আমি আবার বলছি, আর যাই হোক শব্দটা দিয়ে কখনোই একটা বোঝাবে না, অবশ্যই একের অধিক বোঝাবে। আবার বলছি, শব্দটা দিয়ে কখনো কোনোভাবে একটা বোঝাবে না, একের অধিক বোঝাবে। ক্লিয়ার কথাটা? খেয়াল রাখে যেন। এখন আসেন যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, শব্দ কোনোভাবেই একটা হবে না, একের অধিক হবে। কি হবে দেখেন, সমষ্টির মধ্যে আমি এটা বলতে পারি, দেখেন জনতা, ভাইরা পুরান জনতা কখনো একজনে হয় না। ক্লিয়ার? খেয়াল রাখবেন। জনতা লেখেন সবাই, দল, ওকে, লেখেন বহর, লেখেন ঝাঁক। ঝাঁক কি বলতো? মাছের ঝাঁক, পাখির ঝাঁক, এরকম ঝাঁক। এরপর লিখেন সভা, এদিকে আমরা এরকম কি লিখছি? এটা লিখছি বহর, রাইট? এটা কি লিখছিলাম এখানে? ভুলে গেছি ভাই, এটা মুছে গেছে, কিছু মনে করেন না। না আর্মি কিন্তু হবে না, রাইট? একদম লিখছেন আর্মি, আর্মি কিন্তু হবে না, এটা কারেক্টিভ নাও। আর্মি হবে না। আমি কয়েকটা শব্দ আপনাকে বলে দিই, ক্লিয়ার? লিখেন সভা, সমিতি, সভা সমিতি, মিছিল, পঞ্চায়েত, ওকে, মিছিল, সমিতি, পঞ্চায়েত, এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে কি বলতো? দল। ও আচ্ছা, এটা দল ছিল না। এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, রাইট? এছাড়া আপনারা বলতে পারেন সংঘ, বলতে পারেন, হ্যাঁ, বাহিনী বলতে পারেন, পরিবার, ওইগুলো খুব গুরুত্বপূর্ণ। লেখেন পরিবার, এরপর লিখতে পারেন বাহিনী, ওকে, এরকম ভাবে শব্দগুলো লিখতে পারেন। যাক, আমরা বলতে গেলাম, তবে আপনি এটা 100% শিওর থাকবেন, শব্দটা দিয়ে কখনো কোনোভাবে কোনো অবস্থায় একটা বোঝাবে না। ক্লিয়ার? খেয়াল রাখবেন, ওকে? আশা করি এটা বুঝতে পেরেছেন। আসেন পরের স্টেপে যাই। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল বস্তুবাচক। এটা আপনারা নিজেরা পড়বেন। বস্তুবাচক মানে কি জানেন? বস্তু বোঝাবে। কেমন বস্তু বোঝাবে? সবাই দেখেন যে এই যেমন দেখেন আপনি যে রুমে আছেন, আপনাকে ছাড়া এই রুমে আর যা আছে সবই বস্তুবাচক। যেমন দেখেন খাতা, কলম, বই, পুস্তক, ঘড়ি, যা আছে, যে ড্রেস বা জামা যা বলেন, ইভেন যে মাইক্রোফোন বলেন, ক্লিয়ার, এগুলো সব বস্তুবাচক। ইভেন এই যে হার্ডবোর্ড বলছেন, ইলেকট্রিক হার্ডবোর্ড, এটাও কিন্তু বস্তুবাচক বিষয়। ক্লিয়ার? আশা করি বস্তুবাচক বিশেষ্য নিয়ে আপনার কোনো প্রবলেম নেই। নদী, সাগর এসব কি স্যার জাতিবাচক? হ্যাঁ, এগুলো জাতিবাচক। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। আবার আমি বলছি, লেখেন ভাববাচক বিশেষ্য। তো ভাববাচক বিশেষ্য যেটা আছে ভাইরা পুরা, বর্তমানে এই ভাববাচক বিশেষ্যের নতুন নাম হচ্ছে ক্রিয়া বিশেষ্য। একই কথা, ভাববাচক বিশেষ্য মানে হচ্ছে বর্তমান ব্যাকরণে এটা ক্রিয়া বিশেষ্য। তো ক্রিয়া মানে কি বলেন? ক্রিয়া হচ্ছে কোনো কাজ করাকে ক্রিয়াপদ বলা হয়, কিন্তু এই ক্রিয়ার যদি কোনো নাম দেয়া যায়, আবার বলছি, এই ক্রিয়ার যদি কোনো নাম দেয়া যায় তবে সেই নামটি হবে ভাববাচক বিশেষ্য। কথা কি বুঝতে পারছেন সবাই? ওকে, আশা করি ক্লিয়ার এটা। ওকে, এবার আসেন, যে জিনিসটা আমি আপনাকে এক্সপ্লেইন করতে চাচ্ছি, প্লিজ ট্রাই টু রিয়ালাইজ এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা আসেন, আমি একটা ছক করলাম, সবাই তো তাকান। ছক করলাম একটা, রাইট? আচ্ছা, এই ছকের এই পাশে একটা, এই পাশে একটা। ফার্স্ট যেটা আমরা করব, এই পাশে ধরে একটা লিখলাম ক্রিয়াপদ। এই ক্রিয়ার নাম যেটা আছে এটাই হচ্ছে কি বলতো? ক্রিয়া বিশেষ অথবা ভাববাচক বিশেষ আমরা যেটাকে বলি। যেমন দেখেন আমি বললাম সে যায়, মনে করি এই যায় কিন্তু ক্রিয়াপদ, কিন্তু যাওয়ার নামকে বলা হয় কি বলতো? গমন। গমন হবে কি? ক্রিয়া বিশেষ বা ভাববাচক বিশেষ। আমি বললাম দেখেন সে আসে, আসি কিন্তু ক্রিয়াপদ, আসার কাজের নামকে বলা হয় কি? আগমন। আগমন কি হবে? ভাববাচক বা ক্রিয়া বিশেষ্য হবে। এবার দেখেন আমি বললাম সে খায়, খায় কিন্তু ক্রিয়াপদ,
খাওয়ার কাজের নামকে বলা হয় কি বলতো? ভোজন। ভোজন হচ্ছে কি বলতো? ক্রিয়া বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য। ক্লিয়ার? বানানগুলো আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ইলেকট্রিক বোর্ড তো একটু লিখতে সমস্যা হয় আমার, তাই ইলেকট্রিক বোর্ড তেমন একটা ক্লাস নেই না আমি। তারপর যদি কোনো বানান বুঝতে না পারে আমার একটু জানাই। আচ্ছা, এবার দেখেন আমি বললাম সে দেখে, দেখার কাজের নামকে বলা হয় কি জানেন? দর্শন। এবার দেখেন আমি বললাম সে শুয়ে থাকে, শুয়ে যে থাকে এটাকে আমরা কি বলি বলেন তো? শয়ন। ওকে, ভালো করে দেখেন তো প্রত্যেকটা শব্দের শেষে অন যুক্ত হয়েছে না? তো আপনি একটা কথা এখানে একটু জাস্ট মনে রাখবেন যে ধাতুর সাথে অন যুক্ত হয়ে যত শব্দ হবে সবগুলো ক্রিয়া বিশেষ্য। এই কথাটা মনে রাখবেন, ধাতুর সাথে অন যুক্ত হয়ে যা যা হবে, যত শব্দগুলো হবে সবগুলো হবে ক্রিয়া বিশেষ্য। আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি। আমি আবার বলি, ধাতুর সাথে অন যুক্ত হয়ে যা যা আছে, যা যা হবে তার সবগুলো হবে কি বলে? ক্রিয়া বিশেষ্য হবে। আই থিংক ইটস ক্লিয়ার। ওকে, ক্লিয়ার এই অংশটা? আসেন পরের স্টেপে আমরা যাই, ক্লাস করে দিই তাহলে একটু নতুন করে আসবো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। আচ্ছা, যাবতীয় গুণগুলো আমরা বিশেষণ পদ জানি, কিন্তু ওই গুণের যদি কোনো নাম দেওয়া যায় সবে সেই নামটা হবে গুণবাচক বিশেষ্য। কেমন দেখেন, এই ধরনের একটা পার্ট করলাম, এই জায়গায় খেয়াল করেন গুণ সমূহ, আর এর পাশে লিখেন গুণের নাম, সেটা কি হবে? গুণবাচক বিশেষ্য। দেখেন আমি বললাম সে বীর, বীর কিন্তু গুণ বোঝায়, গুণ সমূহ কি পদ? বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ, বীরের গুণকে বলা হয় বীরত্ব, বীরত্ব হবে কি? গুণবাচক বিশেষ্য। দেখেন আমি বললাম সে তরুণ, তরুণ বিশেষণ পদ, তরুণের গুণের নাম কি বলেন তো? তারুণ্য, তারুণ্য গুণবাচক বিশেষ্য। আমি বললাম সে যুবক, যুবক বিশেষণ পদ। ক্লিয়ার? যুবকের গুণের নামকে বলা হয় যৌবন, যৌবন হচ্ছে গুণবাচক বিশেষ্য। ক্লিয়ার? আমার মনে হয় আপনারা এই জিনিসগুলো ধরতে পারছেন। ওকে, তো প্যাটার্ন বা ম্যাটারটা হচ্ছে জাস্ট এই। ওকে, আচ্ছা আমি এখন বললাম দেখেন সে সুন্দর, বিশেষণ পদ, সুন্দরের গুণের নাম হচ্ছে সৌন্দর্য। তো সৌন্দর্য, যৌবন এগুলো কি হবে বলতো? গুণবাচক বিশেষ্য। লিখেন সবাই খাতায়, দ্রুত লিখেন। লিখছেন? ওকে, ডান। তাহলে আমাদের বিশেষ্য পদ কমপ্লিট হলো, এখন আসলে আমরা শিখবো বিশেষণ পদে। আচ্ছা, বিশেষণ কি বলতো? বিশেষণ হচ্ছে বিশেষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বা পরিমাণ, এই জিনিসগুলো বোঝাবে। ক্লিয়ার? আমি আবার বলছি, বিশেষের দোষ, গুণ, সংখ্যা। স্যার চালাক কি গুণবাচক বিশেষ্য? না, চালাক তো এমনি বিশেষ্য, বিশেষণ, এটা বিশেষ্য না। আচ্ছা, যেটা আমি বললাম দেখেন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই জিনিসগুলো বোঝায়। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, আগের ব্যাকরণ বইয়ে বিশেষণের প্রকারভেদগুলো অন্যভাবে দেয়া আছে, নতুন ব্যাকরণ বইয়ে বিশেষণের প্রকারভেদটা একটু আবার অন্যভাবে দেয়া আছে। আমি সেটাই একটু আলোচনা করব। নতুন ব্যাকরণ বইয়ে বিশেষণকে হুবহু কত প্রকার সেটা কিন্তু তেমন একটা বলা হয়নি বা বলা হয়নি, কিন্তু আমরা যে কাজটা করব বর্তমান বা নতুন ব্যাকরণে
যেটা আছে সেটাও আমরা পড়বো, আগের ব্যাকরণে যেটা আছে সেটাও আমরা পড়বো, রাইট? এখান থেকে যা আসবে সেটা আমি আপনাকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। ফার্স্ট সবাই যে জিনিসটা দেখবেন একটু দেখেন। ও সরি, আচ্ছা ফার্স্ট যেটা আমরা শিখবো দেখেন, এখানে এক নম্বর যেটা সেটা হচ্ছে বর্ণবাচক। আপনাদের আগের ব্যাকরণ বইয়ে মনে হয় এই বর্ণবাচক কথাটা মনে হয় এইভাবে হুবহু লেখা নাই। আচ্ছা বর্ণ বলতে আমরা যেটা বুঝি দেখেন, সেটা হচ্ছে বর্ণ বলতে আমরা বুঝি রং, বিভিন্ন কালার, রাইট? রং বুঝি আমরা। যেমন দেখেন আমি বললাম, সবাই একটু খেয়াল করেন, দেখেন আমি বললাম নীল আকাশ, ওকে? নীল কিন্তু একটা রং বোঝায়, তাহলে এটা কি হবে? বর্ণবাচক হবে। আমি বললাম সবুজ মাঠ, সবুজ কিন্তু একটা রং বোঝায়, রাইট? তাহলে কি হবে? বর্ণবাচক হবে। কথা বুঝতে পারছেন? আমি বললাম লাল ফিতা, লাল কিন্তু একটা কি বোঝায়? বর্ণ বা রং বোঝায়, অর্থাৎ এটা কি হবে বলুন তো? বর্ণবাচক বিশেষণ পদ হবে। আমি নিশ্চয়ই এটা বোঝাতে পারছি আপনাকে। ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। সবাই একটু লেখেন দ্রুত। সরি ডিয়ার, গুণ দুইটা হয়, ওকে? একটা হচ্ছে কি ভালো গুণ, আর একটা হচ্ছে কি বলুন তো? মন্দ গুণ। ক্লিয়ার? আমি আবার বলছি, গুণ দুইটা হবে, ভালো গুণও গুণ, মন্দ গুণও কিন্তু গুণ। এখন আসেন গুণবাচক বিশেষ্য, সরি বিশেষণ যেটা আছে, রাইট? একটু আগে একজন আমাকে বলছিল যে আমি বললাম দেখেন, আমি বললাম চালাক ছেলে, তাহলে চালাকটা এই ছেলের একটা গুণ, তাহলে এটা গুণবাচক বিশেষণ হবে। ক্লিয়ার? এখন দেখেন আমি বললাম খারাপ বন্ধু, দেখছেন এটা মন্দ গুণ কিন্তু, রাইট? তাহলে এটাও কি বলতো? গুণবাচক বিশেষণ। ওকে ফাইন। এখন দেখেন আমি বললাম দক্ষ কারিগর, ওকে? এই দক্ষ যেটা আছে এটা কিন্তু গুণবাচক বিশেষণ। দেখেন ক্লিয়ার কিনা সবাই তো? ওকে আমি আবার বলছি, যখন এভাবে বলা হবে তখন কিন্তু এটা হবে গুণবাচক বিশেষণ, সরি বিশেষণ। ক্লিয়ার? এই যেটা আছে এগুলো একটু চেক করে নেবেন। আর এখন যেটা আমি লিখবো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা যেটা এখন আমরা বলবো সেটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। লিখেন অবস্থাবাচক বিশেষণ। অবস্থা মানে কি জানেন তো? সিচুয়েশন বোঝাবে, রাইট? আপনি এই মুহূর্তে কি আছেন বা এই মুহূর্তে জিনিসটা কি হচ্ছে, এটাই হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। ওকে দেখেন আমি এভাবে বললাম চলন্ত গাড়ি, তাহলে চলন্ত। আমি আবার বলি অবস্থা যেটা আছে কি এই মুহূর্তে সে কি করছে, কি অবস্থায় আছে, এটা অবস্থা। চলন্ত গাড়ি, তাহলে গাড়ির অবস্থা হচ্ছে। ক্লিয়ার? এটা একটু সবাই খেয়াল রাখবেন, অবস্থাবাচক। আমি দেখেন এইভাবে বললাম তাজা শাক সবজি, ওকে? তাহলে তাজা যেটা আছে এটা কি বলেন তো? অবস্থাবাচক বিশেষণ হবে, রাইট? আমি এভাবে বললাম দেখেন তরল পদার্থ, তাহলে তরল কি বলতো? অবস্থাবাচক বিশেষণ বোঝাবে। দেখেন ক্লিয়ার কিনা? লেখা হয়েছে এটা। আসেন পরের স্টেপে আমরা যাই। অবস্থাবাচকের পর ক্রমবাচক বিশেষণ। আচ্ছা এই জায়গায় একটা ঝামেলা আছে, আপনাদের ক্লিয়ার করি।
ক্রমবাচক বলতে কি জানেন, আগের ব্যাকরণে ক্রম বলতে বোঝাতো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। মনে রাখবেন। আসেন এখন দুইটা জিনিস আমরা পড়বো, একটা ক্রমবাচক আর একটা পুনর্বাচক। মনে রাখবেন, আগের ব্যাকরণে ক্রমবাচক ছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়। বর্তমান ব্যাকরণে সেই ক্রমবাচকের নাম হয়েছে কি জানেন, অঙ্গবাচক এবং গণনাবাচক। আর পুনর্বাচক যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম। একটু ঝামেলা আছে কিন্তু। তাহলে আমরা পড়বো ক্রমবাচক বিশেষণ। তাহলে আমরা বলতে পারি কি বলতো, 10 টাকা। এই 10 যেটা সেটা ক্রমবাচক বিশেষণ। ক্লিয়ার? আচ্ছা আমি বললাম প্রথম শ্রেণী, প্রথম যেটা সেটা পুনর্বাচক বিশেষণ। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, ঠান্ডা পানি, একজন বলছে ঠান্ডা পানি। আচ্ছা ভাইয়া, ঠান্ডা পানি যেটা আছে এটা কিন্তু পানির একটা, আবার বলছি পানির একটা গুণ বোঝায়। এখন ব্যাকরণে এটাকে গুণ হিসেবে দেয়া হয়েছে। ওকে, এটা কিন্তু অবস্থাও হয়, ক্লিয়ার, বাট গুণ হিসেবে দেয়া অবস্থা কেন হবে না সেটাই হয়তো আপনার প্রশ্ন করছেন। আমার তো সেম প্রশ্ন, এখন বইয়ে দেয়া হয়েছে, সো এটা যেটা দেয়া আছে সেটা আপনি পড়েন। হ্যাঁ, ঠান্ডা পানি, গরম পানি, এগুলো না পানির গুণ হিসেবে অ্যাড করা হয়েছে, এগুলো না পানির অবস্থা প্রকাশ করা হয়নি। ক্লিয়ার? এই জন্য মনে হয় যে আর এটা গুণ কেন আমি আপনাকে জাস্ট বলে দিই, এটা গুণটা হচ্ছে যে ঠান্ডা পানিটা কিন্তু প্রসেস করে কিন্তু পানিটাকে গরম করা হয়, সে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু অবস্থাবাচক কি জানেন আমি বলে দিই, অবস্থাবাচক হচ্ছে সে স্বাভাবিকভাবে ওইটাই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আর কোন একটা জিনিস স্বাভাবিকভাবে পানি কিন্তু নরমালি থাকে, নরমাল তাপমাত্রায় থাকে। যখন তাকে গরম করা হয় বা ঠান্ডা করা হয় তখন কিন্তু তার স্বাভাবিক গতিতে, যেমন তাজা শাকসবজি, শাকসবজি স্বাভাবিকভাবে তাজাই থাকে। ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখেন এই শাকসবজিকে যদি আপনি সিদ্ধ করেন, সিদ্ধ শাকসবজি, তখন কিন্তু এটা গুণবাচক হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম। ক্লিয়ার? ক্রম আর পূরণ আমার মনে হয় আপনি এটা বুঝতে পেরেছেন, রাইট? আবার বলে দিচ্ছি, ক্রমবাচক হচ্ছে 1 2 3 4 যেগুলো আছে। ওকে, আচ্ছা, যেমন 10 টাকা। আর পুনর্বাচক হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেগুলো আছে, যেমন প্রথম শ্রেণী। ওকে, একটু দেখে নেবেন, আমি একটু শর্ট করে দেখাচ্ছি, কারণ লং করে দেখাতে গেলে আমার সময় হবে না, এখানে অনেকগুলো দেয়া আছে। এরপর দেখেন যেটা আমরা পড়বো পরিমাণবাচক আর একটা উপাদানবাচক। দেখেন আসলে দুইটা আমরা পড়বো। আমি লিখলাম পরিমাণ, কি লিখলাম এটা, আমি লিখলাম দেখেন পরিমাণবাচক, আর একটা দেখেন লিখলাম উপাদানবাচক। আচ্ছা, পরিমাণবাচক মানে কি বলেন? তো আমি বললাম আধা কেজি চাল দাও, বা কি 1 লিটার তেল দাও, আমি বললাম আধা কেজি। এটা কিন্তু পরিমাণ বোঝায়। কথা বুঝতে পারছেন তো? আধা কেজি চাল দাও, রাইট? আমি বললাম 1 কেজি চাল, আমি বললাম বিঘাটেক বা 16 আনা জমি দখল করা হয়েছে, বা আমি বললাম অর্ধেক সম্পত্তি, অর্ধেক সম্পত্তি, এগুলো পরিমাণ বোঝায়। আর উপাদান মানে, ক্লিয়ার করে দিই ব্যাপারটা, উপাদান মানে হচ্ছে ধরেন কোন একটা জিনিস, আমি বললাম স্বর্ণময় পাত্র। দেখেন গতকাল পরীক্ষা এটা আসছিল, কোন পরীক্ষা ঠিক মনে নেই, স্বর্ণময় পাত্র। উপাদান বললে ভাববেন যে এই যে বিশেষ্য পদ যেটা থাকবে এটা তৈরি হয়েছে আগেরটা দিয়ে, যদি এরকম বোঝায় তাহলে এটা হবে উপাদানবাচক। ক্লিয়ার? আমি এভাবে বলতে পারি, দেখেন পাথরের মূর্তি, তাহলে এই মূর্তিটা তৈরি হয়েছে এটা দিয়ে। ক্লিয়ার? এরকম একটা মিনিং কিন্তু থাকবে এখানে। ওকে, আচ্ছা দেখেন আমি বললাম ওকে মেটে কলসি, তাহলে এই কলসিটা তৈরি হয়েছে কি মেট এবং মাটি দিয়ে। ওকে, জাস্ট সেম জিনিস, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জিনিস আপনাকে আমি পড়াবো যেটা, সেটা হচ্ছে দেখেন বিধেয় বিশেষণ। আমি আবার বলি দেখেন বিধেয় বিশেষণ, মনে রাখবেন বিধেয় বিশেষণ জিনিসটা কি, আসলে আমরা শিখি, এটা আরো সহজ। যেমন বিশেষ্যের, আমি আবার বলি দেখেন বিশেষ্যের পরের বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। ওকে, যেমন দেখেন আমি বললাম ছেলে, দেখেন
আমি বললাম ছেলে, ওকে, সবাইকে খেয়াল করেন। এবার দেখেন আমি বললাম ভালো ছেলে, ভালো কিন্তু আগে আছে, কিন্তু যদি আমি কথাটাকে চেঞ্জ করে এইভাবে বলি, সবাইকে খেয়াল করেন, যদি আমি কথাটাকে চেঞ্জ করে এইভাবে বলি যে ছেলেটি ভালো, তাহলে এই যে বিশেষণটা হবে এটা হচ্ছে বিধেয় বিশেষণ। মনে করেন ভাইরা আপনারা, বিশেষের পরে যে বিশেষণ হবে এই বিশেষণ কি বিধেয় বিশেষণ বলা হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, বিশেষের পরে যে বিশেষণ হবে এই বিশেষণকে আবার বলছি এই বিশেষণকে বলা হবে বিধেয় বিশেষণ। ওকে, খেয়াল রাখবেন সবাই। আবার বলে দিচ্ছি, বিশেষের পরের যে বিশেষণ আছে সেই বিশেষণকে বলা হবে বিধেয় বিশেষণ। ওকে, আর বিধেয় বিশেষণ নিয়ে অনেক পড়াও আছে। বিধেয় বিশেষণ সব সময় পুরুষবাচক হবে, মনে রাখবেন, বিধেয় বিশেষণ সব সময় পুরুষবাচক হবে। যেমন দেখেন আমি বললাম মেয়েটি পাগল, অবলিক দিয়ে বললাম পাগলি। আমি এখন বললাম মেয়েটি পাগল না পাগলি, আপনি কিন্তু ইনস্ট্যান্ট বলে দেবেন মেয়েটি পাগলি, কিন্তু মেয়েটি পাগলি এটা হবে না। কেন হবে না? কারণ এই যে বিশেষ্য পদ আছে এরপরে যে এই বিশেষণ, এই বিশেষণকে বলা হয় কিন্তু বিধেয় বিশেষণ। আর বিধেয় বিশেষণ সব সময় পুরুষবাচক হবে। তাহলে মেয়েটি কি বলতে হবে বলতো? পাগলি বলতে হবে, মেয়েটি পাগলি হবে না। আমি যদি বলি মেয়েটি সুন্দর না সুন্দরী, মেয়েটি সুন্দর, কিন্তু আগে যদি মেয়ের আগে বিশেষণ বসান তাহলে আপনার বাবা আর আপনি বলতে পারেন পাগলি মেয়ে, এটা কিন্তু আবার ঠিক আছে। কিন্তু যদি পরে বসা, ক্লিয়ার, তখন কিন্তু হবে মেয়েটি পাগল। কারণ পরের বসালে এই বিশেষণ দ্বিতীয় বিশেষণ, দ্বিতীয় বিশেষণ সবসময় পুরুষবাচকই হবে, রাইট? সবাই লিখেন খাতায়। আচ্ছা, আমরা এখন সর্বনামটা পড়বো। সর্বনাম হচ্ছে বিশেষ্য পরিবর্তে যে পদ ব্যবহার করি এটাই হচ্ছে সর্বনাম। আচ্ছা, সর্বনামের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে দেখেন ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক মানে নিজেকে বোঝানোর জন্য যে সর্বনামগুলো আমরা ব্যবহার করি, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো ব্যক্তিবাচক সর্বনাম। সেকেন্ড যেটা আছে আত্মবাচক সর্বনাম, নিজেকে বোঝানোর জন্য যে সর্বনামটা হয়, নিজে, খোদ, আপনি, এটা আত্মবাচক। নির্দেশক, কাউকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, যেমন কি এই, এরা, ইনি, এই এই ব্যক্তিটি আমার প্রয়োজন, এই ব্যক্তিটি আমার প্রয়োজন, তাই নির্দিষ্ট করে বললাম। অনির্দিষ্ট, হ্যাঁ, কোথাও কেউ নেই, কোথাও স্পেসিফিক করে বলা হয় নাই। প্রশ্নবাচক সর্বনাম, এটা তো আপনারা অবশ্যই পারবেন। এখানে একটা জিনিস আমি আপনাকে বলে দিই, প্রশ্নবাচক সর্বনামটাকে ক্লিয়ার করে দেখেন। একটা আছে ক রস্বইকার, একটা আছে ক দীর্ঘইকার। এই রস্বইকার যেটা আছে, কোন একটা উত্তর যদি হ্যাঁ অথবা না হয়, ক্লিয়ার, তাহলে এটা আমরা লিখবো কি, এবং এই কি হচ্ছে একটা অব্যয়। যদি উত্তর কোন নাম হয়, না বা একটা উত্তর পাওয়া যায়, অর্থাৎ হা বা না, এটা ছাড়া অন্য কোনো উত্তর পাওয়া যায়, বললাম তোমার নাম কি, একটা কিছু বলবে না, হা বা না বলবেন। আপনাকে যদি প্রশ্ন করি তোমার নাম কি, আপনি কি বলবেন হা না? আমি বললাম তুমি কি আমার সাথে যাবা, তো আপনি বললেন যে হ্যাঁ যাবো বা হ্যাঁ যাবো, ক্লিয়ার, তখন কিন্তু একটা প্রশ্ন আসে। তাহলে দেখেন আমি এখানে বললাম কি, দেখেন তুমি কি কি আমার সাথে যাবে, তো আপনি তখন বলবেন কি বলেন তো, হ্যাঁ যাবো বা না যাবো না। তাহলে হ্যাঁ বা না যখন হবে তখন এই কি হবে, এই কিটা হচ্ছে অব্যয়, ক্লিয়ার? আচ্ছা,
এখন আমি বললাম তোমার নাম কি অথবা কি, কোনটা হবে, রাইট? তো দেখেন উত্তর যখন হা বা না হবে তখন কর অস্বীকার হবে। উত্তর যখন কোনো কিছু একটা পাবো, উত্তর পাবো, তখন যেটা আছে সেটা পদ দীর্ঘকার হবে এবং এই পদ দীর্ঘটা হচ্ছে সর্বনাম। তাহলে আমরা কি বলবো, তোমার নাম কি, এখানে একটা কি আছে, যেমন নামে তো পড়তে পারি না, স্বর্ণালী, রাইট? তাহলে আমি এইভাবে বলতে পারি, ওকে? যদি বলা হলো তোমার নাম কি, দেন আপনি উত্তর দিলেন স্বর্ণালী, এটা তো আছে, রাইট? তখন এটা হবে কি বলতে, এইটা কি বলা হয় কি জানেন, প্রশ্নবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনাম এটা আপনারা জানেন, যারা, তারা, যিনি, তিনি, যে, সে, রাইট? একটা সাপেক্ষে আরেকটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি বলতো সাপেক্ষ সর্বনাম। সর্বনাম আপনারা পারবেন, সর্বনামের সমস্যা নেই। অব্যয় পদ আপনাদের পড়ানো শেষ, এখন লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে ক্রিয়াপদ। সবাই খাতায় লিখেন ক্রিয়াপদ, লেখেন খাতায় ক্রিয়াপদ। আচ্ছা, ক্রিয়াপদের ক্ষেত্রে সবার আগে যেটা আপনি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে, এটা মনে রাখবেন লিখেন খাতায়, যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায়। আবার আমি বলছি দেখেন, যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাকে আমরা নরমালি বলবো ক্রিয়াপদ, ওকে? এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তো এটাও আপনি সাথে সাথে মাথায় রাখবেন যে ক্রিয়াকে ভাঙলে, দেখেন ক্রিয়াকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। লেখেন ক্রিয়াকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। এক নম্বর যেটা, সবাই দেখেন ক্রিয়াকে ভাঙলে কয়টা অংশ পাওয়া যায় বলুন তো? দুটো অংশ পাওয়া যায়। এক নম্বর যে অংশটা, আবার বলছি, এক নম্বর যে অংশটা সেটা হচ্ছে ধাতু। দুই যেটা আছে সেটা হচ্ছে দেখেন ক্রিয়া বিভক্তি, ওকে? আসেন আমি লিখলাম সে বই পড়ে, তাহলে এখানে পড়ে হচ্ছে একটা ক্রিয়াপদ, ওকে? পড়ে, পড়েকে ভাঙলে হয় পর যোগ এ, এই পড়ে ক্রিয়াপদ, এই ক্রিয়াকে ভেঙে আমি মূল অংশ পাইলাম সেটা হচ্ছে ধাতু, তার সাথে যেটা পাইলাম এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, ওকে? তাহলে ধাতু আর ক্রিয়া বিভক্তি যেটা আছে, ক্রিয়া, এটাকে আমরা কি বলবো বলতো? এটা হচ্ছে কি বলতো, ক্রিয়াকে ভেঙে আমরা পেয়েছি একটা, একজন বললো অনুসর্গ বাকি আছে। আচ্ছা, অনুসর্গটা আমি আলোচনা করে যাব, সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে আমার এই অংশটা, ক্রিয়াকে ভাঙলে আমরা দুটো অংশ পাই। এখন হচ্ছে ক্রিয়া অনেক প্রকারভেদ আছে, অনেক প্রকারভেদের মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রকারভেদ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর যেহেতু আপনার 43তম বিসিএস এর স্টুডেন্ট, সো আমি অপ্রয়োজনীয় জিনিস আলোচনা করব। এমনি আমি আলোচনা অনেক শর্ট করেছি, অনেক শর্ট করে আপনার সাথে আলোচনা করেছি। ক্লিয়ার? চাইলে এগুলোর ডিটেইলস 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নিয়ে সম্ভব ছিল, কিন্তু আমি চেয়েছি যে একটু শর্ট করে যেন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো একটু মুখে হলেও আমি বলে দিতে পারি। এখানে আসেন, আমি যে যে জিনিসগুলো মুখে আলোচনা করবো তার মধ্যে ফার্স্ট এক নম্বর হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হচ্ছে না, যে ক্রিয়াটা দিয়ে মনের ভাব আমি পরিপূর্ণভাবে প্রকাশ পাবে, এরপর কিছু বলার থাকবে না। আপনি বলেন আমি ভাত খাই, এই খাই, এরপর কিন্তু কিছু বলার থাকে না। আমি সহজ উদাহরণটা দিচ্ছি, আপনি বলেন সে পরীক্ষা পাস করেছে, করেছে পর কিন্তু আর বলার কিছু থাকে না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, রাইট? অস্বাভাবিক ক্রিয়া। তো অস্বাভাবিক ক্রিয়া কোনটা বলেন তো? যে ক্রিয়াতে মনোভাব পরিপূর্ণভাবে প্রকাশ পায় না। ক্লিয়ার? এটা হচ্ছে কি বলেন তো অস্বাভাবিক ক্রিয়া। যেমন পরিপূর্ণভাবে প্রকাশ পায় না কেমন হতে পারে, আমি আপনাকে ক্লিয়ার করি। আপনি এইভাবে কিন্তু বললেন ব্যাপারটা যে কি আমি বাড়ি গিয়ে, তো গিয়ে যেটা আছে পরিপূর্ণভাবে প্রকাশ পাইলো না, এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া। আমার মনে হয় এগুলো আপনারা যারা যারা অন্তত বিশেষ লেভেলে পরীক্ষা দিচ্ছেন তারা জানেন। 3 নম্বরে যেটা আমরা মৌখিক আলোচনা করবো সেটা হচ্ছে অনুক্ত ক্রিয়া। দেখেন আমি বললাম সে আমার ভাই, অ্যাকচুয়ালি এই বাক্যে কোনো ক্রিয়া নাই। এই যে হয়, যে ক্রিয়াটা আমি হাইড করে ফেললাম, এই হয় ক্রিয়াটাকে বলা হয় অনুক্ত ক্রিয়া।
অনুক্তকে ভাঙলে হয় অ যোগ উক্ত। অ মানে না, উক্ত মানে বলা। অ মানে না আর উক্ত মানে কি বলতো? বলা। তো অনুক্ত মানে কি বলতো? যেটা আসলে বাক্যে বলা হয় না। কি বলা হয় না? এই ক্রিয়াটা বলা হয়, তাই এই ক্রিয়াকে বলা হবে অনুক্ত ক্রিয়া। ক্রিয়ার সবার আসে। এর পরের স্টেপে আমরা যেটা যাব সেটা হচ্ছে সকর্মক অকর্মক। এগুলো আমরা মৌখিক আলোচনা করব। সকর্মক আরেকটা হচ্ছে অকর্মক। সকর্মক কি? আমি বললাম দেখেন, সে বই পড়ে, পড়ার সাহায্য নিয়ে করে, রাইট? তাহলে এটা একটা কর্ম আছে, তাহলে এই ক্রিয়াকে বলা হবে সকর্ম। অকর্মকে আমি বললাম দেখেন, মেয়েটি হাসে। মেয়েটি কি হাসে, কাকে হাসে? আর কর্ম বের করার একটা প্রশ্ন আছে। কর্ম বের করলে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। ওকে, তাই বলে মেয়েটি হাসে, মেয়েটি কি হাসে, কাকে হাসে, কিছুই বলার নেই। ক্লিয়ার? তাহলে এই যে মেয়েটি হাসিটা আমি বললাম, এটা হবে কি বলতো? অকর্মক। সমবিকের ক্রিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করুন। ভাইয়া এই আলোচনা আপনি নিজেই করিয়া লইবেন। সমবিকের ক্রিয়ার কোনো প্রকারভেদ নেই। ক্রিয়ার ক্রিয়াপদকে স্বাভাবিকভাবে ভাগ করা হয় দুই ভাগে, একটা সমবিক আর একটা অসমবিক। অসমবিকের ক্রিয়া আছে, ও আচ্ছা, অসমবিকের ক্রিয়া তো অসমবিকের ক্রিয়া, ক্রিয়াকে অনেকভাবে ক্যাটাগরাইজ করা যায়। ক্লিয়ার? এটা খেয়াল রাখবেন, কোনটা কি প্রকারভেদ এটা আপনারা নিজেরা দেখবেন। তাহলে কর্মের মধ্যে আমরা আবারও বলে দিই, সকর্মক অকর্মক। আরেকটা কর্ম ক্রিয়া আছে, সেটা হচ্ছে দেখেন দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া মানে কি জানেন? ক্রিয়া হবে একটা, এই একটা ক্রিয়ার কর্ম হবে দুইটা। যেমন দেখেন, সে আমাকে একটি বই দিয়েছে। আচ্ছা, তো দিয়েছে ক্রিয়া একটা, কি দিয়েছে? বই দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। তার কর্ম হচ্ছে একটা, কর্ম হচ্ছে দুইটা। একটা ক্রিয়ার যখন দুইটা কর্ম হবে, এটাকে বলা হবে দ্বিকর্মক ক্রিয়া। ক্লিয়ার? এগুলো ভাইরা পুরো পরীক্ষায় আসে না, যা আসে তা এখন আমি বলাবো। আসে যেটা নিয়ে এখন আলোচনা করবো, পরীক্ষায় যা আসলেই আসে এবং আসবে, সেটা হচ্ছে ফার্স্ট লিখবেন যৌগিক ক্রিয়া। খাতায় লিখেন সবাই, যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, ওকে ভাইরা। পুরো একটা কথা আপনাদের বলে দিই, আপনারা অনেকেই হয়তো আমাকে নতুন করে দেখছেন, আপনাদের জাস্ট এটা জাস্ট জানিয়ে রাখি, যৌগিক শব্দটা ব্যাকরণের যত স্থানে পাবেন, পেলেই আপনি ভাববেন যৌগিক মানে দুইটা। ক্লিয়ার? কথাটা মনে রাখবেন, যৌগিক মানে কয়টা? দুইটা। যৌগিক ক্রিয়া তাহলে দুইটা ক্রিয়া যুক্ত হবে। ওকে, তাহলে যৌগিক ক্রিয়া সমান দিয়ে লিখেন অসমবিকের ক্রিয়া প্লাস সমবিকের ক্রিয়া। ওকে, প্রথমটা হবে অসমবিকা, পরেরটা হবে সমবিকা। আমি আবার বলি, যৌগিক ক্রিয়া বললেই আপনি ভাববেন দুইটা ক্রিয়া হবে, প্রথমটা অসমবিকা, পরেরটা সমবিকা। ওকে, খেয়াল রাখবেন, এগুলো কঠিন কোনো জিনিস না, জাস্ট দেখলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখলাম, আমি বললাম ঘটনাটি শোনে, তাহলে এটা হচ্ছে অসমবিকের ক্রিয়া। ওকে, আচ্ছা, রাখো, এটা হচ্ছে সমবিকের ক্রিয়া। তাহলে এই শুনে রাখো একসাথে হবে কি জানেন? যৌগিক ক্রিয়া। ওকে, যেমন দেখেন, আমি বললাম, আপনি এইভাবে বলেন যে আমি বই পড়ে, অসমবিকের ক্রিয়া, ঘুমাবো, সমবিকের ক্রিয়া, একসাথে হবে কি বলেন তো? যৌগিক ক্রিয়া। ওকে, দেন আমি এইভাবে বললাম দেখেন, সাইরেন বেজে উঠলো। বেজে যেটা আছে খেয়াল করেন, বেজে যেটা আছে এটা অসমবিকের ক্রিয়া, উঠলো যেটা আছে সমবিকের ক্রিয়া, দুইটা একত্রে হবে কি বলেন তো? যৌগিক ক্রিয়া। ক্লিয়ার সবার? আশা করি যৌগিক ক্রিয়াটা বুঝতে পেরেছি।
লেখা শেষ? ওকে, আসেন পরের স্টেপে আমরা যাই। যৌগিক ক্রিয়ার পর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। লিখেন খাতায়, প্রযোজক ক্রিয়া। ওকে, খেয়াল রাখবেন, যৌগিক ক্রিয়ার পর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো প্রযোজক ক্রিয়া জিনিসটা কি সেটা আমরা সবার আগে বুঝবো। মনে রাখবেন যে কর্তা কাজটা নিজে করবে না, না করে অন্যকে দিয়ে করবে। আমি আমার ভাষায় লিখছি, দেখেন, লেখেন খাতায় সবাই। কর্তা দুইটি, লেখেন ক্রিয়া একটি, দাঁড়িয়ে দেন, দিয়ে লেখেন এই লেখেন এই একটি ক্রিয়াকে, লেখেন সবাই খাতায় লেখেন এই একটি ক্রিয়াকে দুজন কর্তার একজন করবে, লেখেন সবাই, আরেকজন করাবে। তারপর লিখেন তখন, তখন লিখে এক নাম্বার লিখে লেখেন তখন যে কাজটি করবে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। দুই নাম্বার লিখেন যে কাজটি করাবে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তিন নাম্বার লিখেন ক্রিয়াটিকে বলা হবে প্রযোজক ক্রিয়া। দেখেন সবাই পুরোটা লিখেন। লেখা শেষ করেন। লেখা শেষ, থ্যাংক ইউ। লেখা বোঝা যায় না, মুখে তো বলছি না, আমি মুখে তো উচ্চারণ করেছি। মুখের সাউন্ডটা শুনবেন, শোনা শুনে লেখার সাথে মিলিয়ে নেবেন, রাইট? দুই নম্বর হচ্ছে যে কাজটি করাবে সে প্রযোজক কর্তা। আসেন এটা নিয়ে এক্সপ্লেনেশন দিচ্ছি আপনাকে। দেখেন আমি বললাম সাপুরে সাপুরে সাপ খেলায়। কি বলছি বলুন তো? সাপুরে সাপ খেলায়। তাহলে এখানে এইটা ক্রিয়া, এই একটা ক্রিয়া একজন করায় আরেকজন করছে। তো যে কাজটা করায় সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যে কাজটা করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। আর তখন ক্রিয়াটাকে বলা হবে প্রযোজ্য ক্রিয়া। আমি আবার বলি সাপুরে সাপ খেলায়, সে করাচ্ছে প্রযোজ্য কর্তা, করছে প্রযোজ্য কর্তা, রাইট? ক্রিয়াটাকে বলা হবে প্রযোজ্য ক্রিয়া। এছাড়া আমি যে জিনিসটা বলতে পারি, দেখেন আমি বললাম মা শিশুকে চাঁদ দেখায়। তো কাজটা করাচ্ছে কে? মা, প্রযোজক কর্তা। করছে কে? শিশু, প্রযোজক কর্তা। দেখায় কি হবে? প্রযোজক ক্রিয়া। দেখেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে না? আশা করি কনসেপ্টটা টোটালি ক্লিয়ার। ক্লিয়ার এটা? একটু আমাকে জানান যে ক্লিয়ার কিনা।
লেখা শেষ? ওকে ডান। এরপর আসেন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিখেন খাতায় নাম ধাতুর ক্রিয়া। লেখেন নাম ধাতুর ক্রিয়া। আচ্ছা, তাহলে খেয়াল করেন ক্রিয়ার মূল ধাতু, এই ধাতুর একটা নাম হবে। উত্তর কিন্তু এখানেই আছে, সবাই দেখেন ক্রিয়ার মূল ধাতু, ধাতু একটা কি হবে? নাম হবে। যেমন দেখেন আমি এইভাবে বললাম, রাজশাহীতে প্রচুর আম ফলেছে। ক্রিয়া হচ্ছে কি বলতো? ফলেছে, এটা একটা ক্রিয়া। ফলেছের মূল অংশ কি বলতো? ফল। ফল কিন্তু একটা কি বলেন? নাম। আবার ফল একটা কি বলতো? ধাতু। তো ভাইরা আপনারা যেটা আপনারা মনে রাখবেন, ক্রিয়ার মূল যখন একটা নাম হবে, ক্রিয়ার মূল ধাতুরা যখন একটা নাম হবে, তখন এই ক্রিয়াটাকে বলা হবে নাম ধাতুর ক্রিয়া। আশা করি এক উদাহরণ ক্রিয়া। ওকে, আচ্ছা আসেন, ব্যাপারগুলো কঠিন না, খুবই সহজ। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে লিখেন, খুবই গুরুত্বপূর্ণ এটা, সমধাতুজ কর্মের ক্রিয়া। সমধাতুজ মানে কি? ধাতুর সমান হবে। আচ্ছা আসেন, আমি এখানে বলি সম মানে কি বলতো? সমান। ধাতু কর্ম, তার মানে ধাতু যা কর্মতা বা কর্ম যা ধাতুটা, দুইটা একই শব্দের হবে বা একই ধাতুর হবে বা একই জিনিস হবে। যেমন আপনারা এভাবে বলবেন, হ্যাঁ, আর কত খেলা খেলবে। খেলবে এর মূল অংশ হচ্ছে কিন্তু কি বলতো? খেল। এটা কিন্তু ধাতু। খেলা এটা কর্ম, এর মূল অংশ কি বলতো? খেল। দেখছেন দুটো সমান হয়েছে। আবার বলছি, যখন এইটা এইটা দুটো সেম হবে, তখন এই ক্রিয়াটাকে বলা হবে কি জানেন? সমধাতুজ কর্মের ক্রিয়া। অর্থাৎ সমধাতুজ মানে এইটার মূল অংশ যে ধাতুটা আছে, এইটা কর্মের কি হলো? সমান হলো, সেম জিনিস হলো। আপনি এভাবে বলেন, বেশ এক ঘুম ঘুমিয়েছি। ওকে, ঘুমিয়েছি এর মূল অংশ কিন্তু ঘুম, আর ঘুম তো আছে একটা, রাইট? এর মূল অংশ কি বলেন তো? ঘুম। দুইটা কি হলো বলেন তো? সমান হলো, তখন এই ক্রিয়াটাকে বলা হবে সমধাতুজ কর্মের ক্রিয়া। I think it's very clear. Okay. আমি নিশ্চয়ই এটা বুঝতে পারছি, রাইট? ওকে, আসেন তাহলে এই অংশটা আমাদের গেল। এবার আসেন অনুসর্গ নিয়ে একটু হালকা আলোচনা করি আপনাদের। উফ রে লেখা, অনুসর্গ। আসেন অনুসর্গের ব্যাপারটা ক্লিয়ার করি, যদি আমি অনুসর্গ তেমন একটা ক্লাসে পড়াই না। আচ্ছা, অনুসর্গ একটা, আমি আবার বলি, অনুসর্গ শব্দের, বাক্যের ফার্স্ট কথা মনে রাখবেন, শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে স্বাধীনভাবে বসবে এবং অনুসর্গের নিজের অর্থ থাকবে। উপসর্গ একটা অর্থবোধক শব্দের আগে বসে এবং এর কিন্তু অর্থ থাকে না, অনুসর্গের কিন্তু অর্থ থাকবে। ক্লিয়ার?
আর অনুসর্গ কখনো স্বাধীনভাবে বসে, কখনো বিভক্তির ন্যায় বসে, দুটোই অনুসর্গ হয়। আসেন কয়েকটা অনুসর্গ উদাহরণ দিই, আশা করি এগুলো আপনারা বুঝে যাবেন। ওকে, অনুসর্গ অনেক ভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু দেখবেন যেমন দেখেন আপনি এভাবে বললেন, আমি বন্ধু সহ বাড়িতে গেলাম। এই যে সহ যেটা আছে, রাইট, এটাই হচ্ছে একটা অনুসর্গ। ক্লিয়ার? আমি এভাবে বললাম, দেখেন, আসো তুমি প্রভু জগৎ মাঝারে। এই মাঝারে হচ্ছে একটা কি জানেন, অনুসর্গ। আপনাদের বলে দিই কোন অনুসর্গটা কখন কি অর্থ প্রকাশ করে বা না করে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি দুইটা জিনিস আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের ব্যাপারটা একটু সহজ হবে এবং সুন্দর হবে, রাইট? আচ্ছা, দুটো জিনিস ক্লিয়ার করছি। ফার্স্ট যেটা ক্লিয়ার করছি সেটা হচ্ছে, দেখুন, আষাঢ়ের পর শ্রাবণ আসে। ওকে, এরপর লিখলাম, দেখেন, আষাঢ়ের পর পৌষ। দেখেন তো সিকোয়েন্স মিল থাকে, আষাঢ়, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, আষাঢ়, এরপর কি বলতো শ্রাবণ, ভাদ্র, এই যে সিকোয়েন্স যদি মিল থাকে এটাকে আমরা বলবো ধারাবাহিক। ওকে, খেয়াল রাখবেন, এটাকে আমরা কি বলবো বলুন তো, ধারাবাহিক বলবো অথবা স্বল্পবিরতি বলবো। স্বল্পবিরতি। তো যখন এটা সিকোয়েন্স মিল থাকবে না, মাঝখানে একটা লম্বা গ্যাপ থাকবে, তখন এটাকে আমরা বলবো দীর্ঘ বিরতি। আমি আবার বলে দিই, স্বল্প বিরতি হচ্ছে অল্প সময়, দীর্ঘ বিরতি হচ্ছে বেশি সময়, মাঝখানে গ্যাপ থাকবে। যেমন ধরেন এটা হচ্ছে, ধরলাম এটা জানুয়ারি মাস, তো জানুয়ারির পর ফেব্রুয়ারি যখন বলবেন, এটা কিন্তু ধারাবাহিকতা বোঝাবে অথবা সিকোয়েন্স মিল থাকবে। পর্যায় যেটা আমি আবার হচ্ছে, এখানে তো এটাই হচ্ছে অনুসর্গ, রাইট? ওকে, আচ্ছা, তো অনুসর্গটা বাক্যে কি অর্থ প্রকাশ করে এটা আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যখন মাঝখানে গ্যাপ থাকবে এটা দীর্ঘ বিরতি হবে, এরকম। এছাড়া দেখেন আরেকটা জিনিস বলি আপনাকে, ঐকদেশী। যেমন আমি বললাম ঐকদেশী কি, দেখেন, এই অঞ্চলের মাঝে পুকুর ভরা মাছ ছিল। ঐকদেশী মানে কোনো এক সময়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ব্যক্তি যেমন, এটা অলরেডি বলাই হলো, রাইট রাইট, এটা পারবেন। যেমন একটা কথা বললাম, সন্ধ্যা অবধি অপেক্ষা করব, তাহলে এখানে অবধি, অবধি মানে পর্যন্ত, রাইট? আবার খেয়াল রাখবেন, অবধি মানে কি বলেন তো, পর্যন্ত। এটা এই পর্যন্ত অর্থ প্রকাশ করে। এরকম আপনারা কাজ করবেন, বিগত বছরের যে শব্দগুলো আছে এগুলো একটু জাস্ট ক্লিয়ার করবেন, একটু দেখবেন, দেখলে হয়ে যাবে, রাইট? আমি যতটা সম্ভব শর্টকাট করে আলোচনা করার চেষ্টা করলাম। তো আমি ক্লাস এখানে শেষ করছি। আপনারা যে বা যারা আছেন, আশা করি পরের ক্লাসে দেখা হবে, এবং পড়াগুলো যদি কেউ ভালোভাবে না বুঝে থাকেন, নতুন করে ক্লাসটা রিপিট করবেন, অথবা নেক্সট ক্লাসে আপনার প্রশ্নটা সংগ্রহ করে রাখবেন, রাখলে আমি আপনাকে নতুন করে এই প্রশ্নের ব্যাপারে একটা ডিসকাশন করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।